তুমি আমাকে স্পর্শ করবে না অন্তর? মায়ার কণ্ঠের সেই তীব্র চিৎকারে যেন চারপাশের বাতাসও থমকে গেল। চোখ দুটো অশ্রুসিক্ত, বুকের ভেতর প্রচণ্ড ঝড়। তবু তার কণ্ঠে ছিল অভিমান, রাগ আর ভেঙে যাওয়া বিশ্বাসের অসহ্য যন্ত্রণা। মায়া কান্নারত চোখ মুখ নিয়ে বলে, আমার পুরো হৃদয় জুড়ে, আমার প্রতিটা নিঃশ্বাসে, আমার রক্তের প্রতিটা কণায় তুমি মিশে গেছো। সেই তুমি এত বড় একটা ধোঁকা আমাকে কিভাবে দিলে অন্তর, কিভাবে? অন্তর অসহায় চোখে মায়ার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, বোঝার চেষ্টা করো মায়া, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। কেউ ইচ্ছা করেই এসব করেছে, আমাকে তোমার চোখে অপরাধী বানানোর জন্য। মায়া তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিল। চুপ, একদম চুপ। কে তোমাকে ফাঁসাবে? হ্যাঁ, কার সমস্যা তোমার সঙ্গে? কার সঙ্গে তোমার শত্রুতা আছে? আমার জানা মতে তো তোমার কারো সঙ্গে কোনো দুশ্মনী নেই। অন্তর কয়েক মুহূর্ত নীরব থেকে ভারী কণ্ঠে বলল, মায়া, তোমার বাবা একজন ডাক্তারের সহকারী, ছোটোখাটো একটা চাকরি করেন, সেটা দিয়েই তোমাদের সংসার চলে। আমার মতো একজন মধ্যবিত্ত গরিব ছেলের সঙ্গে তোমার বিয়ে হোক, তোমার বাবা কি সেটা চাইবেন? হয়তো তিনি চান না তুমি আমার মতো গরিব মধ্যবিত্তের মতো একজনকে বিয়ে করো। আর সেজন্য এসব আমাকে ফাঁসানোর জন্য পাঠানো হয়েছে। কথাগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মায়ার চোখের দৃষ্টি বদলে গেল। রাগ যেন মুহূর্তের মধ্যে 7 আসমান ছাড়িয়ে গেল। সে আচমকা অন্তরের সামনে গিয়ে ঠাস করে তার গালে একটা চড় বসিয়ে দিল। ছি অন্তর, ছি! অন্তর স্তব্ধ হয়ে গেল। মায়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মায়া বলে, আমার বাবা মধ্যবিত্ত, আমার বাবা সাধারণ মানুষ। এটা কি আমাদের অপরাধ? আমার বাবা কখনো ধনী হওয়ার স্বপ্ন দেখেনি। তিনি শুধু চেয়েছেন তার মেয়েটা যেন ভালো থাকে। আর আমার ভালো থাকা মানে কি জানো? তুমি, তুমি আমার সুখ, তুমি আমার পৃথিবী। তাহলে তাহলে আমার বাবা কেন তোমার সঙ্গে এসব করবে? কণ্ঠটা কেঁপে উঠল মায়ার। তোমাকে আমি এতটা ভালোবেসেছি, অথচ তুমি তুমি আমার পরিবারকে নিয়ে এমন কথা বললে। আজ সত্যি তোমার উপর ঘৃণা হচ্ছে। থাপ্পড় খেয়ে অন্তর 2 গালে হাত রেখে পাথরের মতো দাঁড়িয়ে রইল। যেন চটটা তার গালে নয়, সরাসরি তার আত্মসম্মান আর ভালোবাসার উপরে এসে পড়েছে। কিন্তু পর মুহূর্তেই মায়ের চোখ পড়ল অন্তরের গালে, তার নিজের হাতের অন্তরকে। আঘাতের কথা মনে পড়তেই মায়ের বুকটা মোচড় দিয়ে উঠল। আমি আমি তোমার গায়ে হাত তুলেছি। আমি আমার অন্তরের গায়ে হাত তুলেছি। আমি আমার অন্তরকে আঘাত করেছি। কথাটা নিজের কাছেই যেন ক্ষমার অযোগ্য বলে মনে হলো তার। পাশে থাকা ফল কাটার ছোট ছুরিটা চোখে পড়তেই রাগের বশে নিজের হাতেই কয়েকবার আঘাত করে বসে মায়া। মুহূর্তেই তার হাত থেকে রক্ত ঝরতে শুরু করলো। মায়া, দৃশ্যটা দেখে অন্তরের বুকের ভিতরে যেন কেউ প্রচণ্ড শক্তিতে হাতুড়ি দিয়ে আঘাত করলো। তার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন মুহূর্তের মধ্যে এলোমেলো হয়ে গেল। চোখের সামনে শুধু মায়ার রক্তাক্ত হাত। সে ছুটে গিয়ে মায়ের হাত শক্ত করে ধরে ফেলল আর বলল, কি করলে তুমি মায়া? কেন করলে এটা? তোমার হাত কেন কেটে ফেললে? তুমি এমন কেন করছো? তুমি কি আমাকে একটু বিশ্বাস করো না? মায়া এক ঝটকায় অন্তরকে দূরে সরিয়ে দিল। কঠিন গলায় বলে, ডোন্ট টাচ মি মিস্টার অন্তর। আমাকে স্পর্শ করবে না। তার কণ্ঠে রাগ ছিল, কিন্তু সেই রাগের আড়ালে ছিল এমন এক গভীর কষ্ট যা অন্তরের বুকটাকে আরও ভারী করে তুলল। মায়া কাঁপতে কাঁপতে বলল, তোমাকে ভালোবাসি বলে তোমার শরীরের আঘাত করা আমার পক্ষে সম্ভব নয়। অথচ আজ তোমার গায়ে হাত তুলে ফেলেছি। তাই এই হাতটাকে আমি শাস্তি দিয়েছি, কারণ এই হাত তোমাকে আঘাত করার সাহস কিভাবে পেল? অন্তরের চোখ বড় বড় হয়ে গেল। তার হৃৎপিণ্ড যেন আবারও কেঁপে উঠল। শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। সে কিছু বলার আগেই মায়া আবার বলল, আমি তোমাকে ভালোবাসি অন্তর, তাই তোমাকে ঘৃণা করতে পারছি না।
কোনোদিন পারবো না। কিন্তু মায়া চোখের পানি মুছে নিয়ে বলল, তোমার মুখটা আমি আর দেখতে চাই না। এরপর তুমি আমার সামনে আসবে না, প্লিজ। তোমার কাছে অনুরোধ করছি, আমার সামনে আর এসো না। অন্তর যেন কথাটা শুনে নিঃশ্বাস নিতে ভুলে গেল। মায়া চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, আই হেট ইউ অন্তর, আই রিয়েলি রিয়েলি হেট ইউ। কথাগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্তরের শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিল। সে কাঁপতে কাঁপতে মায়ার দিকে তাকিয়ে রইল। মনে হলো মাত্র কয়েক মুহূর্তের মধ্যে তার পরিচিত পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। যে মেয়েটাকে ছাড়া একটা দিন কল্পনা করতে পারত না, সেই মেয়েটাই আজ তাকে নিজের জীবন থেকে বের করে দিতে চাইছে। অন্তর কাঁপা কণ্ঠে বলল, প্লিজ মায়া, তুমি খুব ভালো করে জানো আমরা একে অপরকে না দেখে থাকতে পারি না। আমরা একে অপরকে ছাড়া স্বাভাবিকভাবে বাঁচতেই পারি না। তুমি এমন করো না। আমি তোমার সামনে আসবো না, দূর থেকে লুকিয়ে তোমাকে একবার দেখে চলে যাব। শুধু তোমাকে দেখব, কাছে আসবো না, তোমাকে বিরক্তও করব না। মায়া এবার কঠিন হয়ে গেল। না অন্তর, তুমি কি আমাকে দেখতে আসবে না? তুমি যদি আমার সামনে আসো তাহলে আমি নিচের জীবন নিচে দিয়ে দিব। তুমি যদি আমার মরা মুখ দেখতে পারো তাহলে তুমি আমার সামনে আসবে। অন্তর আর কোনো উত্তর দিতে পারল না। মনে হলো কেউ তার কলিজার মধ্যে ধারালো একটা চুল ঠুকিয়ে দিল, আর ধারালো ছুরি দিয়ে তার কলিজাটা ক্ষতবিক্ষত করে দিল। মায়া কান্না করতে করতে বলে উঠল, তোমাকে এতটা পরিমাণ ভালোবাসি, হাজার চাইলো তোমাকে আমি ঘৃণা করতে পারবো না। তুমি যদি একবার অন্তর আমাকে বলতে তোমার শারীরিক চাহিদা প্রয়োজন, আমি দ্বিতীয়বার চিন্তা না করে নিজেকে তোমার কাছে সঁপে দিতাম। কথাগুলো সরাসরি অন্তরের কলিজায় গিয়ে আঘাত করেছিল। মনে হচ্ছিল কেউ তার কলিজাতে ধারালো ছুরি দিয়ে একের পর এক আঘাত করে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। মায়া পিছনে ফিরে হাঁটতে শুরু করলো, একবারও ফিরে তাকালো না। সেদিন শুধু মায়ার পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়নি, অন্তরের পৃথিবীও যেন একই সঙ্গে আলোহীন হয়ে পড়েছিল। দুজন মানুষ যারা একে অপরকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারত না, তারা সেদিন একই আকাশের নিচে দাঁড়িয়েও একে অপরের কাছে সম্পূর্ণ অপরিচিত হয়ে গেল। কিন্তু প্রশ্নটা থেকেই গেল যে দুজন মানুষ একে অপরকে এতটা ভালোবাসত, তাদের জীবনে এমন কী ঘটেছিল যে ভালোবাসাই একদিন তাদের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ালো। সেই উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে অনেকটা পেছনে। 9 বছর আগে অন্তর ছিল একেবারেই সাধারণ, সাদাসিধে একটা ছেলে। জীবনে বড় কোনো চাওয়া ছিল না তার। মানুষের প্রতি তার মনে কোনো হিংসা ছিল না, কারো ক্ষতি করার চিন্তাও কখনো মাথায় আসতো না। মুখে প্রায় সব সময় লেগে থাকতো এক টুকরো হাসি। ছোটবেলাতেই এক দুর্ঘটনায় বাবা মাকে হারিয়েছিল সে। এরপর চাচাই তাকে নিজের সন্তানের মতো করে বড় করেছিলেন। অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু চাচার ভালোবাসায় অন্তর কখনো নিজেকে একা মনে করেনি। তবে ভাগ্য যেন তার কাছ থেকেও একে একে সব কিছু কেড়ে নিচ্ছিল। কিছুদিন আগেই চাচাও মারা গেছেন, সামনেই তার এসএসসি পরীক্ষা। জীবনের এমন একটা সময় যখন অন্য ছেলেরা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিল, অন্তর তখন নিজের ভবিষ্যৎটা কিভাবে গুছিয়ে নেবে সেটাই বুঝে উঠতে পারছিল না। তবুও তার জীবনে একটা মানুষ ছিল যার কথা মনে পড়লেই সব কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে যেত, মায়া। মায়াকে সে অনেক আগে থেকেই ভালোবাসত, আর মায়াও তাকে ভালোবাসত। তাদের ভালোবাসার বয়স তখন 2 বছর, অথচ আশ্চর্যের বিষয় দুজন দুজনকে এতটা ভালোবাসলেও কেউ কখনো মুখে সেই কথাটা বলতে পারেনি। এসএসসি পরীক্ষার কিছুদিন আগে এক দুপুরে স্কুলের মাঠে অন্তর তার 3 বন্ধু রাফি, আজাদ আর শুভর সঙ্গে বসেছিল। হঠাৎ 3 জন মিলে তাকে চেপে ধরল। শুভ চোখ রাঙিয়ে বলল, তুই যদি আজ মায়াকে প্রপোজ না করিস, কসম করে বলছি এই শীতের মধ্যে তোকে পানিতে চুবাবো আর তুলব, আবার চুবাবো আবার তুলব।
রাফি আর আজাদও সঙ্গে সঙ্গে বন্ধুকে উৎসাহ দিতে শুরু করলো। অবশ্যই বলবে অন্তর। অন্তর দুই হাত জোর করে অসহায় মুখে বলল, প্লিজ দোস্ত, আমাকে জোর করিস না। আমি ওর সামনে এমনিতেই স্বাভাবিক থাকি, কিন্তু যখন ভালোবাসার কথাটা বলতে চাই না, সে বুকের উপরে হাত রাখলো। তখন মনে হয় আমার ভিতরে থাকা হার্টবিটটা যেন আর আমার নিয়ন্ত্রণে থাকে না। ওটা যেন মায়ের নিয়ন্ত্রণে চলে যায়, লাগামহীন ঘোড়ার মতো ছুটতে থাকে। শুভ বিরক্ত হয়ে মাথায় হাত দিয়ে বলল, শালা হারামি রোমিও, 2টা বছর ধরে একে অপরকে ভালোবাসিস, অথচ মুখে বলতে পারিস না। তিন বন্ধু হেসে উঠল। অন্তরও মৃদু হাসল, কিন্তু তার বুকের ভেতরে তখন সত্যিই একটা অদ্ভুত অস্থিরতা। কারণ সে জানতো মায়ার সামনে দাঁড়িয়ে একটা ভালোবাসার শব্দ বলা তার কাছে পৃথিবীর সব চাইতে কঠিন কাজ। অন্যদিকে একই সময়ে মিনু, আনিকা আর সাথী মিলে মায়াকে ঘিরে ধরেছে। সাথী মুচকি হেসে বলল, দেখ মায়া, আজ কিন্তু তুই অন্তর ভাইকে নিজের মনের কথা বলে দিবি। বুঝি না তোদের, তোরা একে অপরকে এত ভালোবাসিস, অথচ সামনাসামনি দাঁড়িয়ে ভালোবাসার কথাটা বলতে গেলেই দুজনের কি হয়ে যায়। মিনু আর আনিকা একসঙ্গে হেসে উঠল। আরে সাথী, বলিস না, দুজনই রোমিও জুলিয়েট হয়ে গেছে। কিভাবে যেন মুখে একটা কথাও না বলে একে অপরের হৃদয়ের কথা সব বুঝে ফেলে। মায়া লজ্জায় মুখ নিচু করল। তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, এটা তোরা বুঝবি না আমাদের। সাথী ভ্রু কুচকে তাকালো। মায়া একবার নিজের বুকের উপরে হাত রাখল। আমাদের হৃদয়ের মধ্যে একে অপরের জন্য আলাদা একটা টান আছে। আমরা যখন একে অপরের সামনে দাঁড়াই, তখন মনে হয় আমাদের দুজনের হৃৎপিণ্ড আর আমাদের নিয়ন্ত্রণে থাকে না। মায়া একটু থামল। চোখের সামনে যেন অন্তরের মুখটা ভেসে উঠল। তারপরে বলল, মনে হয় হৃৎপিণ্ডটা লাগামহীন ঘোড়ার মতো চড়তে থাকে। মুখ দিয়ে একটা শব্দ বের করতে গেলেও বুকের ভিতরটা কেমনভাবে ধুকপুক করে, যে মনে হয় অন্তর বুঝি আমার বুকের ভিতরে সব কথা শুনে ফেলল। মিনু, আনিকা আর সাথী একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। আর মায়া নীরবে চোখ নামিয়ে নিল। সে তখনও জানতো না। বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে মায়া তখন স্কুলের মাঠের এক পাশে বসেছিল, হাতে নিজের টিফিন বক্স। হঠাৎ সে ঘড়ির দিকে তাকিয়ে তিন বান্ধবীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বেস্টি, আমি চাই, তোরা তো জানিস এই টিফিনটা আমি অন্তরকে না খাইয়ে নিজে খেতে পারবো না। কথাটা শেষ হতেই সাথী, মিনু আর আনিকা একে অপরের মুখের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। আনিকা হাসতে হাসতেই বলল, যা তাড়াতাড়ি যা, তো রোমিও আবার তোর জন্য অপেক্ষা করছে। বেশি দেরি করলে স্ট্রোক করবে কিন্তু। এমনিতেই অন্তর ভাইয়ের হার্টবিট নাকি তোর নিয়ন্ত্রণে। তিন বান্ধবী আবারও হেসে উঠল। মায়া এবার চোখ দুটো বড় বড় করে তাদের দিকে তাকালো। আই, এবার আমার অন্তরকে নিয়ে কোনো বাজে কমেন্ট করবি না, তোদের তিনজনের চুল একেবারে ছিঁড়ে ফেলবো। কথাটা বললেও ঠোঁটের কোণে লুকানো হাসিটা সে আর ধরে রাখতে পারল না মায়া। বান্ধবীরা আবার হেসে উঠল। মায়া তাদের দিকে চোখ রাঙিয়ে টিফিনটা হাতে দিয়ে চলে গেল। কিছুটা দূরে গিয়ে তার চোখ আটকে গেল মাঠের এক কোণে। সেখানে অন্তর বসে আছে তার তিন বন্ধু রাফি, আজাদ আর শুভর সঙ্গে। চারজন মিলে কি যেন নিয়ে গল্প করছে আর মাঝে মাঝেই হাসছে। মায়ার মুখের সঙ্গে সঙ্গে মিষ্টি হাসি ফুটে উঠল। সে দূর থেকেই চিৎকার করে বলল, অন্তর, খাবার খাবে না? এদিকে এসো। মায়ার কণ্ঠ শুনে অন্তর থেমে গেল। তার তিন বন্ধু একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। শুভ সঙ্গে সঙ্গে অন্তরের কাঁধে চাপড় মেরে বলল, যা দোস্ত, তোর জুলিয়েট চলে এসেছে। বেশি দেরি করলে তোর জুলিয়েট আবার স্ট্রোক করবে, কারণ তার হার্টবিট তো আবার তোর নিয়ন্ত্রণে। রাফিয়া রাজা তো হেসে উঠল। তিনজনের সেই অট্ট হাসি শুনে অন্তরের মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে মাথা নিচু করে মায়ের দিকে এগিয়ে গেল। স্কুলে তখন অন্তর আর মায়ার ভালোবাসা যেন এক অদ্ভুত কিংবদন্তি। কেউ তাদের ভালোবাসার উদাহরণ দিতে গেলে বলতো,
ভালোবাসতে হলে অন্তর ভাই আর মায়ার মতো ভালোবাসতে হবে। ভালোবাসা সবসময় মুখে বলতে হয় না, কখনো কখনো চোখের ভাষাই বলে দেয় হৃদয়ের সব কথা। পুরো স্কুলে এমন একজনও ছিল না যে তাদের ভালোবাসাকে হিংসা করত, বরং সবাই অবাক হয়ে দেখত দুজন মানুষ কিভাবে মুখে কিছু না বলেও একে অপরের মনের কথা বুঝে ফেলে। কেউ কেউ তো মজা করে বলতো ওদের মধ্যে কথা হয় না, ওদের হৃদয় কথা বলে। আর সত্যিই যেন তাই ছিল। মায়া অন্তরকে নিয়ে মাঠের এক পাশে বসে নিজের টিফিন খুলে তার হাতে খাবার তুলে দিতে লাগলো। বলল, মায়া, সকালে কিছু খাওনি তাই না? হুম হুম। অন্তর মৃদু হেসে মাথা নাড়ল। মায়া ভ্রু কুঁচকে বলল, আমি জানি আমাকে দেখার জন্য পাগল হয়ে না খেয়ে তাড়াহুড়া করে স্কুলে চলে এসেছো, কিন্তু সামনে আমাদের এসএসসি পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে, বুঝেছো? তাহলে তো আমরা দুজন একই কলেজে ভর্তি হতে পারবো। অন্তর মায়ের হাত থেকে খাবার নিয়ে মুখে দিল। তারপরে মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমাকে দেখলে আমার পেটের খিদেটা ক্ষুধার জন্য অদৃশ্য হয়ে যায়। মায়া কিছু না বলে তাকিয়ে রইল। অন্তরের চোখে তখন এক অদ্ভুত স্বপ্ন। তোমাকে দেখলে মনে হয় আমি আমার মামার স্বপ্নগুলো বাস্তব হতে দেখেছি। মনে হয় সামনে আমার একটা সুন্দর ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। কিন্তু সে একটু থামল। মায়ের চোখে চোখ রেখে ধীরে বলল, তোমাকে না দেখলে আমার গলা দিয়ে খাবারই নামে না মায়া। মায়ার গাল মুহূর্তেই লাল হয়ে উঠল। ঠিক তখনই পিছন থেকে 3টে কণ্ঠ একসাথে ভেসে উঠল। ও, মায়া আর অন্তর দুজনেই ঘুরে তাকালো। রাফি, আজাদ আর শুভ দাঁড়িয়ে আছে। 3 জনের মুখে দুষ্টু হাসি। আজাদ বলল, তুমি রোমিও আর আমি জুলিয়েট, আর আমি রোমিও জুলিয়েট। শুভ সঙ্গে সঙ্গে যোগ দিল, আহা, কি প্রেম, কি ভালোবাসা! আমাদের সামনে আবার অভিনয় শুরু করেছে। মায়া চোখ লাল করে তাদের দিকে তাকালো। তোমরা কি এখান থেকে যাবে না? আমি কিন্তু লাঠি নিয়ে আসবো। আমার অন্তরকে আর একবার জ্বালাতে দেখলে তোদের মাথা ফাটিয়ে দেব। রাফি হেসে বলল, ভাই চলে এখান থেকে। এই জুলিয়েটের কোনো বিশ্বাস নেই, দুটোই পাগল, যে কোনো মুহূর্তে যে কোনো কাণ্ড ঘটিয়ে দিতে পারে। 3 বন্ধু হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। অন্তর মায়ার দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলল। মায়া ভ্রু কুঁচকে বলল, হাসছো কেন? অন্তর বলল, কিছু না। মায়া বলল, বলো। অন্তর বলল, ভাবছি আমার জন্য কেউ এতটা রাগ করে, এটাও তো কম পাওয়া না। মায়া মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার ঠোঁটের কোণে যে হাসিটা ফুটে উঠেছিল সেটা অন্তরের চোখ এড়ালো না। এরপরে কেটে গেল আরও কয়েক মাস। এসএসসি পরীক্ষা শেষ হলো। অবশেষে ফলাফলও প্রকাশ হলো। অন্তর, মায়া এবং তাদের বন্ধুদের ফলাফল ভালো হলো। সব চাইতে বড় আনন্দের বিষয়, তারা সবাই একই কলেজে ভর্তি হলো। স্বপ্নটা যেন সত্যি হয়ে গেল। একসঙ্গে কলেজে যাওয়া, একই মাঠে বসা, একই বন্ধুদের সঙ্গে আড্ডা, তাদের ভালোবাসার দিনগুলো আরও রঙিন হয়ে উঠল। তারপরে এলো সেই দিন, 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিবস। রাফি, আজাদ, শুভ, মিনু, আনিকা আর সাথী 6 বন্ধু আগেই একটা পরিকল্পনা করে ফেলেছে। তাদের একটাই উদ্দেশ্য, আজ তারা যেভাবেই হোক অন্তর আর মায়ার মুখ থেকে শুনবে তারা একে অপরকে ভালোবাসে। সাথী বলল, দেখ, আজ কিন্তু দুজনকে ছাড়ছি না। এতদিন ধরে চোখের ভাষায় প্রেম করেছে, আজ মুখে বলতে হবে। আনিকা হেসে বলল, আমরাও তো শুনতে চাই, ভালোবাসাটা মুখ দিয়ে বললে কেমন শোনায়। পরিকল্পনা অনুযায়ী সাথী, আনিকা আর মিনু জোর করে মায়াকে নিয়ে এলো অন্তরের সামনে। অন্যদিকে আজাদ, শুভ আর রাফি অন্তরকে দাঁড় করিয়ে দিল মায়ার সামনে। 6 জন একসঙ্গে বলল, আজ কিন্তু ভালোবাসার কথা প্রকাশ করতেই হবে, মুখে বলতে না পারলে খবর আছে। কথাটা বলে তারা একটু দূরে সরে গেল। হঠাৎ চারপাশটা যেন নীরব হয়ে গেল। মায়া আর অন্তর দাঁড়িয়ে আছে মুখোমুখি, দুজনের চোখে চোখ। কেউ কোনো কথা বলছে না, কিন্তু সেই নীরবতার মধ্যেই যেন দুটোর হৃদয়ের ভেতরে তীব্র ঝড় শুরু হয়ে গেছে। ধুক ধুক ধুক।
হৃদস্পন্দন ক্রমশ দ্রুত হতে লাগলো। মনে হচ্ছিল পৃথিবীর সব দ্রুতগামী যান ছুটে চলেছে, সব কিছুকে পিছনে ফেলে তাদের হৃৎপিণ্ডও ছুটে চলেছে। অন্তরের বুকের ভেতরে যেন ঢাক পাচ্ছে, মায়ার শ্বাস ভারী হয়ে এসেছে। দুজনের চোখে চোখ পড়তেই সেই পরিচিত অস্থিরতা আরও তীব্র হয়ে উঠল। অন্তর এক মুহূর্ত দেরি করল না, সে ধীরে ধীরে মায়ের হাতটা নিজের হাতে নিল। মায়া বাধা দিল না। অন্তর মায়ার হাত তুলে নিজের বুকের বাম পাশে হৃৎপিণ্ডের উপরে রাখল। তারপরে নিজের চোখ বন্ধ করে ফেলল। মায়াও চোখ বন্ধ করল। চারপাশের পৃথিবী যেন মুহূর্তের জন্য থেমে গেল। শুধু দুটো হৃদয়ের শব্দ, ধুক ধুক ধুক। মায়ার মনে হলো সে অন্তরের বুকের ভেতরে নিজের নাম শুনতে পাচ্ছে। তার মনের ভেতরে নীরব এই কথাগুলো ভেসে উঠল। তুমি আমার অন্তর, তুমি আমার নিঃশ্বাসে মিশে গেছো, তুমি আমার রক্তের সঙ্গে মিশে গেছো। তুমি কি কখনো শুনেছ নিঃশ্বাস ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? আমিও আমার নিঃশ্বাস তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অন্তরও যেন মায়ার হৃদয়ের ভাষা শুনতে পেল। তার মনের গভীর থেকে উত্তর এলো, তুমি আমার মায়া, তুমি আমার পুরো দুনিয়া। আমি খাবার না খেয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু তোমাকে না দেখে থাকতে পারবো না। আমার ভেতরের হৃৎপিণ্ডটার মধ্যেই তুমি বাস করো। তুমি কি কখনো শুনেছ মায়া, হৃৎপিণ্ড ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? তুমি আমার সেই হৃৎপিণ্ড। দুজনের চোখ তখনও বন্ধ, কিন্তু মুখে কোনো শব্দ নেই। তবুও তারা যেন একে অপরের সঙ্গে হাজারটা কথা বলে ফেলেছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে দুজনেই চোখ খুলল। সামনে 6 বন্ধু দাঁড়িয়ে আছে। অন্তর মায়ের হাতটা ছাড়ল না। দুজনে একসঙ্গে তাদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমরা একে অপরকে ভালোবাসার কথা বলেছি, এমনকি প্রপোজও করেছি। এখন আর আমাদের বলতে পারবি না যে আমরা কখনো ভালোবাসার কথা বলিনি। কথাটা শুনে 6 জনের অবস্থা যেন দেখার মতো। আজাদ, রাফি, শুভ, সাথী, আনিকা আর মিনু সবাই একসঙ্গে হতবাক। কারো মুখ দিয়ে কথা বের হচ্ছে না। চোখগুলো বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। শুভ অবশেষে চিৎকার করে উঠল, তোরা দুজন আমাদেরকে কি পাগল পেয়েছিস? কখন বললি তোরা? সে মায়ার হাতের দিকে তাকিয়ে বলল, আমরা তো দেখলাম মায়া শুধু অন্তরের বুকের বাম পাশে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। রাফি সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, মুখ দিয়ে একটা শব্দ বের হয়নি। আজাদ মাথা নেড়ে বলল, এরা আমাদের সঙ্গে প্রেমের নামে প্রতারণা করছে। বাকি 5 জনও তার কথায় সায় দিয়ে দুজনকে ঘিরে ফেলল। মায়া এবার চিৎকার করে উঠল, চুপ, একদম চুপ, কেউ কোনো কথা বলবি না। সবাই থেমে গেল। মায়া অন্তরের হাত শক্ত করে ধরে বলল, ভালোবাসি আমরা দুজন একে অপরকে, তাহলে আমাদের ভালোবাসার কথা তো আমরা দুজনেই শুনবো, তোরা কেন শুনবি? সে মুচকি হেসে অন্তরের দিকে তাকালো। আমরা শুনতে পেয়েছি, এটাই যথেষ্ট। অন্তরও মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। দুজনে হাত ধরাধরি করে কলেজের মাঠ থেকে হাঁটতে শুরু করলো। পেছনে দাঁড়িয়ে 6 বন্ধু তখনও হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে। তার সামনে পাশাপাশি হাঁটছিল 2টো মানুষ, যাদের ভালোবাসার ভাষা ছিল না কোনো শব্দ, ছিল শুধু 2টি হৃদয়ের অবিরাম স্পন্দন। সেদিন কেউ জানতো না এই সুন্দর ভালোবাসার গল্পের সামনে আরও কত বড় ঝড় অপেক্ষা করছে। অন্তর আর মায়ার ভালোবাসার গল্পটা ধীরে ধীরে শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ রইল না। দিন পেরিয়ে মাস গেল, মার্চ পেরিয়ে ঋতু বদলালো, আর দেখতে দেখতে বছরও পেরিয়ে গেল। তাদের ভালোবাসার গল্প ছড়িয়ে পড়ল পুরো গ্রাম জুড়ে। ভার্সিটি জীবনের শেষ সময়টাও প্রায় চলে এসেছে। অন্তরের জীবনটা তখনও খুব সাধারণ। চাচা রেখে যাওয়া সিএনজি কোনো রকমে নিজের জীবন চালিয়ে নিচ্ছিল সে। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে সে বসেছিল না। সিএনজি চালানোর ফাঁকে ফাঁকে চাকরির প্রস্তুতি নিত। সরকারি চাকরির জন্য আবেদন করেছিল। তার একটাই স্বপ্ন, একদিন নিজের পায়ে দাঁড়াবে। তারপরে মায়ার হাতটা সবার সামনে শক্ত করে ধরে বলবে, এই মেয়েটার দায়িত্ব আমি নিতে পারি। কিন্তু ভালোবাসার গল্প যতই সুন্দর হোক, বাস্তবতার দেয়াল কখনো কখনো তার চেয়েও শক্ত হয়।
একদিন সেই ভালোবাসার খবর পৌঁছে গেল মায়ার বাবা শামসুল হকের কানে। শামসুল হক বসেছিলেন তার পুরনো বন্ধু শহীদ মোল্লারের সঙ্গে। শহীদ মোল্লা কিছুক্ষণ নীরব থাকার পর বলল, বন্ধু নাসিরুদ্দিনের ছেলে অন্তর কিন্তু খারাপ ছেলে না, বরং খুব ভালো ছেলে। নেশাপানি তেমন কিছু করে না, চাচার সিএনজি চালিয়ে নিজের জীবন চালাচ্ছে। শুনেছি সরকারি চাকরির জন্য আবেদন করেছে। শামসুল হক কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখ শহীদ, আমি সারা জীবন অন্যের জন্য কাজ করেছি, নিজের একটা স্বপ্নও ঠিকমতো পূরণ করতে পারিনি। মধ্যবিত্ত জীবন কতটা কষ্টের সেটা আমি খুব ভালো করেই জানি। আমি চাই না আমার মেয়েকেও সারা জীবন সেই কষ্টের মধ্যে দিয়ে যেতে হোক। তিনি একটু থামলেন, তারপরে বললেন, আমি আমার মেয়েকে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ঘরে বিয়ে দিতে চাই। মায়া যেন এমন একটা জীবন পায় যেখানে তাকে কোনো কিছুর অভাব নিয়ে ভাবতে না হয়। শহীদ মোল্লা মাথা নেড়ে বলল, অবশ্যই, তুই বাবা তোর একটা ইচ্ছা থাকতেই পারে। আমি তো শুধু ছেলেটার ব্যাপারে তোকে তথ্য দিলাম। শহীদ চলে যাওয়ার পর শামসুল হক অনেকক্ষণ একা বসে রইলেন। তার চোখে তখন আর কোনো দ্বিধা নেই। মনের ভিতরে কঠিন একটা সিদ্ধান্ত জন্ম নিল। না, আমি আমার মেয়ে মায়াকে নাসিরুদ্দিনের ছেলে অন্তরের কাছে বিয়ে দেব না। তার জন্য যতটুকু করতে হয় আমি করব। মেয়েকে আমি বড় পরিবারের ঘরে বিয়ে দেব। মায়ের জীবনটা আমি আমার মতো মধ্যবিত্ত কষ্টের মধ্যে কাটাতে দেব না। তিনি জানতেন না মেয়ের সুখের জন্য নেওয়া এই সিদ্ধান্তই একদিন তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। অন্যদিকে অন্তর আর মায়ের ভালোবাসা তখনও আগের মতোই গভীর। একদিন দুজন পাশাপাশি বসে গল্প করছিল। কথার ফাঁকে মায়া হঠাৎ হাত নাড়তেই তার আঙুলের আঘাত গিয়ে লাগলো অন্তরের চোখে। আহ! অন্তর সঙ্গে সঙ্গে চোখ চেপে ধরল। ব্যথায় তার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। মায়া সেটা দেখেই যেন নিজের ভেতরেই ভেঙে পড়ল। অন্তর, আমি তোমার চোখে মেরে দিয়েছি। কথাটা বলেই মায়া নিজের হাতের আঙুল দিয়ে নিজের চোখের মধ্যে আঘাত করে ফেলল। সাথে সাথে তার চোখ দিয়ে ক্রমাগত পানি পড়তে লাগলো। এটা দেখেই অন্তর বলে ওঠে, এটা তুমি কি করলে মায়া? আমি কি বলেছি তোমার নিজের চোখে আঘাত করতে? এটা কেন করলে? অন্তরের চোখে পানি দেখে মায়ার কষ্ট যেন দ্বিগুণ হয়ে গেল। সে নিজের চোখে হাত দিয়ে অস্থিরভাবে বলতে লাগলো, তোমার কষ্ট আমি দেখতে পারি না। আমার জন্য তোমার একটু কষ্ট হোক, এটা আমি সহ্য করতে পারি না। পাশে থাকা আজাদ, শুভ আর রাফি পুরো ঘটনাটা দেখেছিল। শুভ মৃদু হেসে বলল, সত্যি দোস্ত, তুই অনেক ভাগ্যবান। তোদের ভালোবাসার কোনো তুলনা হয় না। আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করি, কেউ যেন তোদের আলাদা করতে না পারে। রাফি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোদের দুজনকে দেখলে মনে হয় সত্যিকারের ভালোবাসা আসলে কাকে বলে। মায়া তখন চোখ লাল করে বলল, যেই আমাদের আলাদা করার চেষ্টা করুক, আমি কোনোদিন তাকে আমাদের ভালোবাসার পথে সফল হতে দিব না। আমার অন্তরকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যে আমাদের আলাদা করতে চাইবে, আমি তাকে শেষ করে দেব। আমার অন্তর আমার জীবন থেকে যেদিন হারিয়ে যাবে, সেদিন আমিও নিজেকে শেষ করে দেব। অন্তর সঙ্গে সঙ্গে মায়ার মুখের উপরে হাত রেখে তাকে থামিয়ে দিল। আর কখনো এমন কথা বলবে না মায়া। আমাদের ভালোবাসার জন্য তুমি নিজের কোনো ক্ষতি করবে, এটা আমি কখনো শুনতে চাই না। তার কণ্ঠ এবার কঠিন হয়ে গেল। তুমি আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, তোমার জীবনটাও আমার কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কোনো পরিস্থিতিতেই নিজের প্রতি অন্যায় করবে না, কথা দাও। মায়া কিছুক্ষণ অন্তরের চোখের দিকে তাকিয়ে রইল, তারপরে ধীরে ধীরে মাথা নাড়ল। কথা দিলাম। অন্তর মৃদু হেসে তার হাতটা ধরে নিল। তারা জানতো না খুব শীঘ্রই তাদের সেই কথারই সবচেয়ে কঠিন পরীক্ষা আসতে চলেছে। কয়েকদিন পর এক বিকেলে মায়া তার বাবার সঙ্গে শপিংয়ে বের হয়েছিল। শামসুল হক সেদিন মেয়েকে সঙ্গে করে তার কর্মস্থলেই নিয়ে গেলেন। তিনি একটি প্রাইভেট হাসপাতালে কাজ করতেন। হাসপাতালটির মালিক এবং প্রধান চিকিৎসক ছিলেন ডক্টর আদি রহমান। প্রায় 30 বছর বয়সী, সুদর্শন, ভদ্র এবং প্রতিষ্ঠিত একজন মানুষ। নিজের আরও 2টি প্রাইভেট হাসপাতালও ছিল তার। মায়াকে সেদিন প্রথম দেখাতেই আদি রহমানের চোখ আটকে গেল। মায়ার সরলতা, শান্ত স্বভাব আর ব্যক্তিত্ব সব কিছুই তার মনে গভীর ছাপ ফেলল।
সেদিন শপিং শেষে শামসুল হক মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেলেন, কিন্তু পরদিন হাসপাতালে আসতেই আদি রহমান সরাসরি তার সামনে এসে দাঁড়ালেন। আঙ্কেল, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, সরাসরি বলতে ভালোবাসি। শামসুল হক অবাক হয়ে তাকালেন। আদি বললেন, আপনি জানেন আমার 2টা প্রাইভেট হসপিটাল আছে, আমার তেমন কোনো খারাপ অভ্যাসও নেই। গতকাল আপনার মেয়েকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। আপনি যদি রাজি থাকেন, আমি আমার বাবা মাকে নিয়ে আপনাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে চাই। কথাটা শুনে শামসুল হকের মুখে মুহূর্তেই আনন্দের ঝলক ফুটে উঠল। মনের ভেতরে যেন তার বহু দিনের স্বপ্ন হঠাৎ বাস্তব হয়ে দাঁড়ালো। তবুও নিজেকে সামলে নিয়ে বললেন, অবশ্যই ডাক্তার সাহেব, আপনি আপনার মা বাবাকে নিয়ে আসুন। আমি আমার মেয়ের বিয়ে নিয়ে কোনো আপত্তি করব না। আমার তো সবসময় ইচ্ছে ছিল আমার মেয়েটা যেন ভালো একটা পরিবারে বিয়ে হয়। আবেগের বশে তিনি এমন কিছু কথাও বলে ফেললেন যেগুলো হয়তো তখন বলা উচিত ছিল না। তার চোখে তখন শুধু বড় পরিবারের স্বপ্ন। পরদিন সকালে শামসুল হক মায়াকে ভার্সিটিতে যেতে দিলেন না। মায়া, আজ ভার্সিটিতে যাবি না? বাড়িতে মেহমান আসবে, তুই তৈরি হয়ে থাকিস। মায়া অবাক হয়ে বাবার দিকে তাকালো। মেহমান? কারা আসবে বাবা? আসবে, সময় হলে সব জানতে পারবি। বাবার মুখের গাম্ভীর্য দেখে মায়া আর কিছু জিজ্ঞেস করল না, কিন্তু অন্তরের কথা মনে পড়তেই বুকের ভেতরটা অস্থির হয়ে উঠল। অন্তরকে কিভাবে জানাবে? সে দ্রুত মোবাইল বের করে অন্তরকে ফোন করলো। অভ্যাসবশত অন্তর সঙ্গে সঙ্গেই ফোন রিসিভ করলো। হ্যালো মায়া, কি হলো? আজ ভার্সিটিতে এলে না কেন? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, কখন আসবে ভাবছিলাম। মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, প্লিজ অন্তর, কোনো পাগলামি করো না। বাসায় অনেক মেহমান আসবে, আমি ভার্সিটিতে যেতে পারছি না। তবে বিকালে না হয় সন্ধ্যার পর তোমার সঙ্গে একবার দেখা করবই। অন্তরের কণ্ঠে সঙ্গে সঙ্গে দুশ্চিন্তা ফুটে উঠল। মেহমান? কিসের মেহমান মায়া? মায়া দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি এখন এসব নিয়ে চিন্তা করো না, আমি সব বুঝিয়ে বলবো। শুধু আজ কোনো ঝামেলা করো না প্লিজ। অনেকক্ষণ ধরে মায়া অন্তরকে বুঝিয়ে শান্ত করল। ফোন রাখার পরও তার বুকের ভিতরে অজানা একটা আশঙ্কা ঘুরপাক খেতে লাগলো। বিকেলের দিকে মায়াদের বাড়িতে গাড়ি এসে থামল। ডক্টর আদি রহমান তার মা বাবাকে নিয়ে এসেছেন। মায়াকে সেদিন সুন্দর করে সাজিয়ে ঘরের মধ্যে নিয়ে এসে তাদের সামনে বসানো হলো। মুহূর্তেই মায়ার বুকের ভিতরটা কেঁপে উঠল। এবার তার বুঝতে আর একটুও বাকি রইল না, তাকে পাত্রপক্ষের সামনে বসানো হয়েছে। মায়া ধীরে ধীরে বাবার দিকে তাকালো। তার চোখে বিস্ময়, কষ্ট আর অভিমান একসঙ্গে ফুটে উঠেছে। বাবা, তুমি আমার জন্য পাত্র দেখছো? ঘরের পরিবেশ মুহূর্তেই থমকে গেল। মায়া এবার সবার সামনে স্পষ্ট কণ্ঠে বলল, তুমি আমাকে এটা আগে বলনি কেন? আমি একজনকে ভালোবাসি বাবা, তোমার বন্ধু নাসিরউদ্দিন আঙ্কেলের ছেলে অন্তরকে। আমি অন্তর ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তার কণ্ঠ কেঁপে উঠলেও সে থামল না। তুমি যদি আমার সুখ চাও তাহলে আমাকে আমার ভালোবাসার মানুষের সঙ্গেই বিয়ে দাও। কথাগুলো শুনে আদি রহমানের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। চোখে মুখে কষ্টের ছাপ ফুটে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে সে শান্ত কণ্ঠে বলল, শামসুল আঙ্কেল, কোনো সমস্যা নেই, আমি ভালোবাসাকে সম্মান করি। আপনার মেয়ে যাকে ভালোবাসে তার সঙ্গে যদি সে সুখী হয় তাহলে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। আপনারা তার ইচ্ছাকে গুরুত্ব দিন। মায়া অবাক হয়ে আদি রহমানের দিকে তাকিয়ে রইল। শামসুল হকও কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন। তারপরে মেয়ের দিকে তাকিয়ে বললেন, অবশ্যই মা, তোর সুখই আমার সুখ। তুই যেটাতে খুশি আমি সেটাতেই রাজি। বাবার কথা শুনে মায়ার চোখ আনন্দে ভিজে উঠল। সে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাবা। শামসুল হক মেয়ের মাথায় হাত রেখে হাসলেন। তারপরে মায়া আদি রহমানের দিকে তাকিয়ে বলল, ডাক্তার সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের ভালোবাসাকে সম্মান করেছেন, এই কথাটা আমি কোনোদিন ভুলব না। আদি শুধু মৃদু হাসল। ভালো থেকো মায়া। কিছুক্ষণ পর মায়া নিজের ঘরে চলে গেল।
আদি রহমানও তার বাবা মাকে নিয়ে বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালেন। শামসুল হক তাদের দরজা পর্যন্ত এগিয়ে দিলেন, কিন্তু মায়া ঘরের ভেতরে চলে যেতেই শামসুল হকের মুখের সেই হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। আদি রহমানের সঙ্গেও তার চোখাচোখি হলো। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না, শুধু দুজনের চোখের ভাষায় যেন অদ্ভুত এক সমঝোতা হয়ে গেল। আদি রহমানের চোখে তখন যে দৃষ্টি, শামসুল হকের চোখে যে কঠিন সংকল্প, সেটা কোনো সাধারণ বিদায়ের দৃষ্টি ছিল না। মায়া তখনও কিছুই জানে না, অন্তরও না। তারা দুজনেই ভাবছে তাদের ভালোবাসার পথে সবচেয়ে বড় বাধাটা হয়তো কেটে গেছে, কিন্তু তারা জানতো না ভালোবাসার আসল পরীক্ষা এখনো শুরুই হয়নি। শামসুল হক কি সত্যিই মেয়ের সুখের জন্য অন্তরকে মেনে নিয়েছেন, নাকি আদি রহমানের সঙ্গে চোখে চোখে যে অদৃশ্য সমঝোতা হলো তার আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো পরিকল্পনা? অন্তর আর মায়ার ভালোবাসার সামনে এবার কি অপেক্ষা করছে? শামসুল হক বাড়ি থেকে বের হওয়ার জন্য দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই আনিকা, মিনু আর সাথী একসঙ্গে বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে তার মুখোমুখি হলো। 3 বান্ধবীর মুখেই তখন উৎসবের আনন্দ। আনিকা হাসি মুখে বলল, আঙ্কেল, আজ আমার বার্থডে। বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান করছি। আমরা 3 বান্ধবী মিলে মায়াকে নিয়ে একটু সময় কাটাতে চাই। মায়াকে যদি আমাদের সঙ্গে যাওয়ার অনুমতি দেন তাহলে আজকেও আমাদের বাসাতেই থাকবে। কথাটা শুনে শামসুল হক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তার পাশে তখন দাঁড়িয়েছিলেন ডক্টর আদি রহমান। শামসুল হক একবার আদি রহমানের দিকে তাকালেন। দুজনের চোখে চোখ পড়তেই যেন নীরবে কোনো একটা সিদ্ধান্ত হয়ে গেল। তারপর শামসুল হক শান্ত গলায় বললেন, মায়া তো ঘরের ভেতরেই আছে, তোমরা ওকে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। তবে সাবধানে থেকো, বাইরে কোথাও যেও না, বাসাতেই থাকবে। অনুমতি পেয়ে 3 বান্ধবীর মুখ আনন্দে ঝলমল করে উঠল। ধন্যবাদ আঙ্কেল। তারা আর এক মুহূর্তও দেরি না করে মায়ার ঘরের দিকে ছুটে গেল। 3 জন ভিতরে ঢুকে যেতেই আদি রহমান ধীরে ধীরে শামসুল হকের দিকে তাকালো। তার চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি। আঙ্কেল, আপনিও কি আমি যা ভেবেছি ঠিক সেটাই ভাবছেন? শামসুল হকের ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল রহস্যময় এক হাসি। সেই হাসিতে বাবার মমতা ছিল না, ছিল কঠিন কোনো সিদ্ধান্তের ছায়া। তিনি নিচু গলায় বললেন, হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। মেয়ের জীবন থেকে ওই ছেলেটাকে সরাতে হলে এবার একটু কঠিন হতে হবে আমাকে। আদি রহমানের চোখে ক্ষীণ এক সন্তুষ্টির ঝিলিক দেখা দিল। তাহলে আঙ্কেল একটা কাজ করুন, আর কয়েকদিন পর মায়াকে বলবেন অন্তর নামে ছেলেটাকে যেন আপনার সঙ্গে দেখা করাতে বলে। তবে একটা কথা, ওকে কোনোভাবেই আপনার বাসায় ডাকবেন না, আমাদের হাসপাতালে আসতে বলবেন। ডক্টর আদি রহমান একটু থামল, তারপরে বলল, বাকি পরিকল্পনাটা তখন আমি আপনাকে বুঝিয়ে দেব। শামসুল হক এক মুহূর্তও দ্বিধা করলেন না। সমস্যা নেই, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই সবকিছু করব। আদি রহমান মাথা নেড়ে সেখান থেকে চলে গেল, কিন্তু গাড়িতে ওঠার পরও তার মাথায় শুধু একজনের মুখ, মায়া। মনে মনে বলে, মায়াকে আমি আমার হৃদয়ে জায়গা দিয়ে ফেলেছি। আমার জীবনের প্রথম পছন্দ, প্রথম ভালোবাসা হয়ে উঠেছে মায়া। তাকে কিভাবে হারাই? আমি জানি এটা স্বার্থপরতা, তবুও নিজেকে স্বার্থপর করেই হোক যে কোনো মূল্যে মায়াকে আমার জীবনে নিয়ে আসব। অন্যদিকে শামসুল হকও নিজের সিদ্ধান্তে অটল। মেয়েকে কোটিপতি পরিবারের রাজরানী হিসাবে দেখতে দেখতে তার চোখ যেন বাস্তবতার অনেক কিছুই ভুলে গেছে। মনে মনে বলল, আমি সারা জীবন মধ্যবিত্ত জীবন কাটিয়েছি, অভাব কি সেটা আমি জানি। আমার মেয়েকে আমি সেই জীবন কাটাতে দেব না। মায়া থাকবে কোটিপতি পরিবারের ঘরে, রাজরানীর মতো জীবন কাটাবে। আর তার জন্য যদি অন্তরকে মায়ের জীবন থেকে সরাতে হয় তাহলে আমি সেটা করব। দুইজনের সিদ্ধান্তই তখন একদিকে এগিয়ে যাচ্ছে, অথচ যাদের জীবন নিয়ে এত বড় পরিকল্পনা হচ্ছে সেই অন্তর আর মায়া, তারা দুজনেই সম্পূর্ণ অন্ধকারে। তারা জানে না তাদের ভালোবাসার চারপাশে ধীরে ধীরে একটা অদৃশ্য জাল বোনা হচ্ছে। কিছুক্ষণ পর মায়া তার 3 বান্ধবীকে নিয়ে তৈরি হয়ে ঘর থেকে বের হলো।
আনিকা আজকের জন্মদিনের অনুষ্ঠানের কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। সাথে হঠাৎ মায়ার কানে কানে বলল, বান্ধবী, একটা কথা তোকে বলা হয়নি। মায়া তাকালো। কি? সাথে একটু দুষ্টু হাসি দিয়ে বলল, আমার বার্থডে অনুষ্ঠানটা আসলে আমার বাসায় হবে না, হবে অন্তর ভাইয়ের বাড়িতে। যেহেতু ওদের বাড়িতে এখন তেমন কেউ থাকে না, তাই আমরা 3-4 জন বান্ধবী আর অন্তর ভাইয়া ওর বন্ধুদের নিয়ে ছোটোখাটো একটা আয়োজন করেছি। মায়া অবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু কথাটা তুই আমার বাবাকে বলিসনি? সাথী হেসে বলল, না, বললে আঙ্কেল হয়তো তোকে যেতে দিতেন না, তাই ভাবলাম আগে তোকে নিয়ে যাই, তারপর যা হওয়ার হবে। মায়ার মুখে মৃদু হাসি ফুটে উঠল। কথাটা অবশ্যই ভালো করেছিস, তবে একটা কথা জানিস? কি? মায়ার চোখে তখন অদ্ভুত এক আনন্দ। আজ আমি বাবাকে অন্তরের কথা বলে দিয়েছি। 3 বান্ধবী একসঙ্গে থেমে গেল। কি? মায়া হেসে বলল, হ্যাঁ, বাবা সব জেনেছে, আর বাবাও রাজি হয়েছে। কথাটা শুনে আনিকা, মিনু আর সাথী যেন একসঙ্গে চমকে উঠল। সত্যি? হ্যাঁ। সাথী আনন্দে মায়াকে জড়িয়ে ধরে বলল, তাহলে তোকে আজ ট্রিট দিতেই হবে। মিনু হাততালি দিয়ে উঠল। শুধু ট্রিট না, পার্টি চাই। আনিকা হেসে বলল, তোদের ভালোবাসা তাহলে পূর্ণতা পেতে চলেছে। খুব শীঘ্রই প্রেমিক প্রেমিকা থেকে স্বামী স্ত্রী হয়ে যাবি তোরা। মায়ার মুখ লজ্জায় লাল হয়ে উঠল। সে চোখ নামিয়ে মৃদু হেসে বলল, পাগল তোরা। 3 বান্ধবী আবার হাসিতে ফেটে পড়ল। তাদের হাসির শব্দে বাড়িটা যেন আনন্দে ভরে উঠল। কেউ জানত না এই আনন্দের আড়ালেই লুকিয়ে আছে এমন এক রাত, যে রাতের পর অন্তর আর মায়ের জীবনের গল্প চিরদিনের জন্য বদলে যেতে শুরু করবে। আজ তারা যাচ্ছে অন্তরের বাড়িতেই জন্মদিন উদযাপন করতে। আজ তাদের কাছে শুধু আনন্দের রাত। সেদিন আনিকার জন্মদিনের ছোট্ট আয়োজনটা হয়েছিল অন্তরের বাড়িতে। বাড়িটা অনেক বড়, অথচ অদ্ভুতভাবে নিস্তব্ধ। প্রায় 17 বছর আগে এক দুর্ঘটনায় অন্তরের বাবা মা দুজনেই মারা গিয়েছিল। এরপর 1 বছর আগে অসুস্থ হয়ে চাচাও পৃথিবী ছেড়ে চলে যান। তাই এক সময়ের ব্যস্ত বাড়িটা এখন পুরোপুরি ফাঁকা। সেদিন অবশ্য সেই নীরব বাড়িটাই বন্ধুদের হাসি, আড্ডা আর আনন্দে আবার প্রাণ ফিরে পেল। মায়া কোনো জন্মদিনের পার্টিতে আসতো না, কিন্তু সেদিন এসেছিল শুধু অন্তরের জন্য। প্রিয় মানুষটার সঙ্গে একটু সময় কাটাবে, কিছুক্ষণ তার পাশে বসবে, তার চোখের দিকে তাকিয়ে নিজের পৃথিবীটা খুঁজে নেবে। এটুকুই ছিল তার চাওয়া। আনিকার কেক কাটা হলো। সবাই মিলে হইচই করে জন্মদিন উদযাপন করলো। খাওয়া দাওয়া শেষে বন্ধুরা বসে গল্প আড্ডায় মেতে উঠল। সেই সুযোগে মায়া আর অন্তর নিঃশব্দে চলে গেল অন্তরের ঘরে। দুজন খাটের উপরে পাশাপাশি বসে রইল। প্রথমে কেউ কোনো কথা বলল না, শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। কত বছরের ভালোবাসা, কত কথা, কত স্মৃতি। তবুও তাদের চোখাচোখিতে আজও যেন নতুন কোনো অনুভূতির জন্ম নেয়। কিছুক্ষণ পর মায়া ধীরে ধীরে অন্তরের আরও কাছে চলে এলো। কোনো কথা না বলে মাথাটা রাখলো অন্তরের বুকের উপরে। সেই মুহূর্তে অন্তরের মনে হলো পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত শান্তি আর সমস্ত ভালো লাগা যেন একসঙ্গে এসে তার বুকের ভিতরে আশ্রয় নিয়েছে। সে মায়ার মাথায় আলতো করে হাত রেখে মৃদু হেসে বলল, বিশ্বাস করো মায়া, আমার বুকে তোমার মাথা রাখার এই মুহূর্তটা আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ মনে করাচ্ছে। আমার মায়া আমার বুকে মাথা রেখেছে, এর চেয়ে সুখের বিষয় আমার জীবনে আর কি হতে পারে। মায়া মুখটা আরও একটু তার বুকের ভিতরে লুকিয়ে দিয়ে ধীর স্বরে বলল, আমি অনেক দিন ধরে চাইছিলাম এমন একটা সুযোগ আসুক, তোমার বুকে মাথা রেখে একটু চোখ বন্ধ করে থাকবো। জানো অন্তর, আমাদের সম্পর্ক শুরু হওয়ার পর আজকের মধ্যে এতটা খুশি আমি খুব কমই হয়েছি। অন্তর মুচকি হেসে বলল, শুধু আমার বুকে মাথা রাখতে পেরেছো বলে এত খুশি? মায়া হেসে মাথা নাড়ল। অবশ্যই, সেটা তো আছে, তবে আরও একটা কারণ আছে। কি?
অন্তর জানতে চাইতেই মায়া বলল, আজ আমি বাবাকে আমাদের সম্পর্কের কথা বলে দিয়েছি আর স্পষ্ট করে বলেছি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। কথাটা শুনে অন্তর যেন বিশ্বাসই করতে পারল না। সে সঙ্গে সঙ্গে মায়ার মাথাটা বুক থেকে তুলে 2 হাতে তার মুখটা আলতো করে ধরে বলল, সত্যি বলছো মায়া? আঙ্কেলকে তুমি সব বলে দিয়েছো আর উনিও রাজি হয়ে গেছেন? মায়ার চোখে তখন আনন্দের ঝিলিক। সে আবার অন্তরের বুকে মাথা গুজে দিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ, বাবাকে সব বলে দিয়েছি, বাবা রাজি হয়েছে। হয়তো যে কোনো মুহূর্তে তোমাকে ডাকতে পারে, আমাদের ব্যাপারে কথা বলবে। অন্তরের মুখে তখন এমন এক হাসি ফুটে উঠল যেন জীবনে হারিয়ে যাওয়া সব আলো একসাথে ফিরে এসেছে। সেদিন রাতটা তাদের জীবনের খুব বিশেষ একটা রাত হয়ে রইল। মায়া অন্তরের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। সেই ঘুমে ছিল গভীর ভালোবাসার সঙ্গে গভীর বিশ্বাস, আর অন্তরও সেই বিশ্বাসের মর্যাদা রেখেছিল। মায়াকে নিজের বুকে জড়িয়ে রেখেই সে ঘুমিয়েছিল। তার ভালোবাসায় কোনো অসম্মান ছিল না, কোনো সীমালঙ্ঘন ছিল না, ছিল শুধু প্রিয় মানুষটাকে সারা জীবন সম্মান করার নীরব প্রতিশ্রুতি। সকালে ঘুম থেকে উঠে মায়া আর অন্তর যখন ঘর থেকে বের হলো, অন্তর ফ্রেশ হতে একটু বাইরে যেতেই আনিকা, সাথী আর মিনু দুষ্টু হাসি দিয়ে মায়াকে ঘিরে ধরল। সাথী চোখ টিপে বলল, কি রে, তোরা দুজন বিয়ের আগেই ওসব করে ফেললি নাকি? বলতো, বিয়ের আগের বাসরাত কেমন গেল? কথাটা শুনেই মায়া তেলে বেগুনে জ্বলে উঠল। বলে, একটা বাজে কথা বলবি না আমার অন্তরকে নিয়ে। আমি আমার অন্তরকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। সারাটা রাত তার বুকে মাথা রেখে ঘুমিয়েছি, কিন্তু একবারের জন্য সে আমার প্রতি কোনো অসম্মানজনক আচরণ করেনি, কোনো অনুচিত সম্পর্কও করেনি। আমার অন্তর আমাকে শুধু ভালোবাসে না, আমাকে সম্মানও করে। কথাটা শুনে মিনু, আনিকা আর সাথী কিছুটা লজ্জা পেয়ে একে অপরের মুখের দিকে তাকালো। শেষে আনিকা মৃদু হেসে বলল, সরি মায়া, সত্যি বলছি তুই অনেক ভাগ্যবতী। অন্তর ভাইয়ের মতো একজন মানুষকে ভালোবাসা মানুষ হিসেবে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। উনি তো শুধু তোকে ভালোবাসেন না, তোকে সম্মানও করেন। মায়া কিছু বলল না, শুধু ঠোঁটের কোণে গর্বিত একটা হাসি ফুটে উঠল। সেদিন সবাই অন্তরের বাড়ি থেকে সরাসরি ভার্সিটিতে চলে গেল। পুরো দিনটা হাসি, আড্ডা আর আনন্দে কেটে গেল। অন্তর, মায়া, সাথী, মিনু, আনিকা আর অন্তরের সব বন্ধু মিলে যেন নিজেদের ছোট্ট একটা পৃথিবী তৈরি করে ফেলেছিল। তারা কেউই জানত না এই হাসির আড়ালেই তাদের ভবিষ্যৎ নিয়ে অন্য এক পরিকল্পনা তৈরি হচ্ছে। রাতে খাবার টেবিলে বসে শামসুল হক হঠাৎ মায়ের দিকে তাকিয়ে বললেন, মায়া, আগামী পরশুদিন অন্তরকে আমার সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করতে বলবি, বিকেল 5টায়। সেদিন তোদের ব্যাপারে ওর সঙ্গে কথা বলবো। বাবার মুখে কথাটা শুনে মায়ার চোখ মুহূর্তেই আনন্দে ঝলমল করে উঠল। সে আর কিছু বলল না, তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে আনন্দে অন্তরকে ফোন দিল। ফোন ধরতেই মায়া হাসতে হাসতে বলল, অন্তর আমার অন্তর, আর আমি হচ্ছি অন্তরের বুকের মায়া। ওপাশ থেকে অন্তরও হেসে বলে উঠল, আজকে সেই অন্তরের বুকের মায়া এত খুশি কেন? জানতে পারি তোমার খুশির কারণটা? মায়া মুচকি হেসে বলল, কারণ খুব শীঘ্রই আমি প্রতিদিন আমার অন্তরের বুকে থাকব, অন্তরের গভীরে থাকব। বাবা আগামী পরশুদিন তোমাকে তার কর্মস্থল হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করতে বলেছে, বিকেল 5টায়। কথাটা শুনে অন্তরের মনে হলো সে যেন পৃথিবীর সবচেয়ে আনন্দের সংবাদটা পেয়ে গেছে। উত্তেজনায় তার কণ্ঠ কেঁপে উঠল। সত্যি বলছো মায়া? আঙ্কেল আমাকে দেখা করতে বলেছেন আগামী পরশুদিন বিকেল 5টায়? মায়া হেসে বলল, হ্যাঁ। অন্তর যেন নিজের আনন্দ ধরে রাখতে পারল না, বলতে লাগলো, বিশ্বাস করো, আগামী দিন পরশু 5টা কখন বাজবে সেটাই এখন ভাবছি। মনে হচ্ছে অপেক্ষা করতে করতে আমি অস্থির হয়ে যাব। এতদিন পর তোমার বাবার সঙ্গে আমাদের নিয়ে কথা বলবো। মায়া, আজ মনে হচ্ছে আমাদের স্বপ্ন সত্যি পূরণ হতে চলেছে। তারপরে দুজনের কথা আর থামল না। একটা কথা থেকে আরেকটা কথা,
পুরনো স্মৃতি থেকে ভবিষ্যতের স্বপ্ন। কখন যে রাত গভীর হয়ে গেল তারা কেউ টেরই পেল না। মায়া কখনো হেসে উঠছিল, কখনো লজ্জায় চুপ করে যাচ্ছিল, আর অন্তর তার প্রতিটি নীরবতাও যেন বুঝে দিচ্ছিল। তাদের কাছে সেই রাতটা ছিল ভবিষ্যতের স্বপ্ন দেখার রাত। কিন্তু মায়ার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে শামসুল হক নীরবে সব শুনেছিলেন। মেয়ের হাসি, অন্তরের সঙ্গে তার ভবিষ্যতের স্বপ্ন, সব কিছুই তার কানে পৌঁছাচ্ছিল। অথচ তার মুখে আনন্দের কোনো ছাপই নেই, বরং ধীরে ধীরে তার চোয়াল শক্ত হয়ে উঠল। চোখে জমল তীব্র রাগ। মনে হচ্ছিল বুকের ভিতরে জমে থাকা ক্রোধ নিয়ে তিনি বিষধর সাপের মতো ফুসফুস করছেন। তিনি ধীরে ধীরে সেখান থেকে সরে গেলেন। মায়া আর অন্তর তখনও জানে না আগামী পরশুদিন বিকেল 5টা তাদের কাছে ভালোবাসার স্বপ্ন পূরণের মুহূর্ত, নাকি সেই সময় থেকেই তাদের জীবনের সবচেয়ে বড় ঝড়ের শুরু। সকালে ঘুম থেকে উঠে মায়া তৈরি হয়ে নিলেও ভার্সিটিতে যাওয়া কিংবা পড়াশোনা করার প্রতি তার বিন্দু মাত্র মন ছিল না। তার কাছে এখন ভার্সিটিতে যাওয়ার একমাত্র কারণ অন্তরকে দেখতে হবে, তার সঙ্গে কিছুটা সময় কাটাতে হবে, তার চোখের দিকে তাকিয়ে নিজের অস্থির হৃদয়টাকে শান্ত করতে হবে। তবুও অন্তরের পড়াশোনার ব্যাপারে মায়া ভীষণ সিরিয়াস। সে চায় অন্তর নিজের পায়ে দাঁড়াক, ভালো একটা চাকরি পাক, তারপরে তাদের ভালোবাসার পূর্ণতা পাক। ভার্সিটিতে পৌঁছানোর পর দুইজন মিলেই সব বন্ধুবান্ধবকে জানিয়ে দিল। তাদের সম্পর্কের কথা দুই পরিবারই জেনে গেছে এবং মায়ার বাবা আগামীকাল বিকেল 5টায় অন্তরকে দেখা করতে রেখেছেন। খবরটা শুনে শুভ সঙ্গে সঙ্গে অন্তরের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, এবার কিন্তু কোনো বাড়াবাড়ি হবে না। তোদের ভালোবাসা যখন পূর্ণতা পেতে যাচ্ছে তখন ট্রিট কিন্তু দিতেই হবে। কথাটা শেষ হতে না হতেই আজাদ, রাফি আর বাকিরাও অন্তরকে ঘিরে ধরে হইচই শুরু করে দিল। অন্তর লজ্জায় হেসে বলল, আচ্ছা বাবা, সব কিছু ঠিকঠাক হলে ট্রিট তোমাদের প্রাপ্য। চারপাশে হাসির রোল উঠল। তাদের আনন্দ দেখে মনে হচ্ছিল অন্তর মায়ার ভালোবাসার গল্পটা এবার সত্যিই সুন্দর একটা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। এভাবেই আরও একটি দিন কেটে গেল। বিকেলের শেষ আলোয় পুকুর পাড়টা যখন নরম সোনালি আভায় ভেসে আছে, তখন মায়া অন্তরের হাত শক্ত করে জড়িয়ে ধরে বসেছিল। তার কণ্ঠে অদ্ভুত এক অস্থিরতা, আর বলল, আমার জন্য আর তরই শুয়েছেন অন্তর। আজ বাবা তোমার সঙ্গে সব কিছু কথা বলবে। বাবার কথা শুধু হ্যাঁ বলবে, কেমন? আমি আর কিচ্ছু চাই না। আমি শুধু চাই প্রতিদিন তোমার বুকে মাথা রেখে ঘুমাতে। অন্তর মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল, কিন্তু সেই হাসির আড়ালে একটা অজানা সংশয় ছিল। সে ধীরে বলল, এখনও কেন জানি বিশ্বাস হচ্ছে না মায়া। মনে হচ্ছে আমি এখনো স্বপ্ন দেখছি। তোমার বাবা আমাদের সম্পর্কে রাজি হয়ে গেছেন। সব কিছু এত সহজ হয়ে যাচ্ছে, কেমন যেন অবিশ্বাস লাগছে। মায়ার ভ্রু কুঁচকে বলল, কেন বিশ্বাস হচ্ছে না? আমিও কিন্তু বাবা প্রথম কথাটা যখন বলেছিল তখন অবাক হয়ে অনেকক্ষণ বাবার মুখের দিকে তাকিয়েছিলাম, কিন্তু এখন তো সব ঠিক আছে। তুমি এত অবিশ্বাস করছো কেন? অন্তর একটু হেসে বলল, আসলে একটা কথা বলবো, তোমার আর আমার পরিবার দুটোই মধ্যবিত্ত, কিন্তু তোমার বাবা চলাফেরার স্টাইল দেখলে ও কথার ধরন কেমন জানি মনে হয় তিনি খুব কোটিপতি মানুষ, আর মুখটা সবসময় এমন গোমরা করে রাখেন যে একটু হাসি নেই। এমন মানুষকে এত সহজে বিশ্বাস করা যায় নাকি? কথাটা শেষ হওয়ার আগেই মায়ের মুখের হাসি মিলিয়ে গেল। মুহূর্তের মধ্যে তার চোখ রাগে লাল হয়ে উঠল। সে অন্তরের হাত ছেড়ে দিয়ে চিৎকার করে বলল, অন্তর, পৃথিবীতে দুজন মানুষ আছে যাদের বিরুদ্ধে আমি কোনো কথা শুনতে চাই না। সেই দুইজনকে নিয়ে আমি কোনো বাজে কথা শুনতে চাই না, শুনবও না। একজন আমার বাবা আর দ্বিতীয়জন তুমি। আজ তুমি আমার বাবার বিরুদ্ধে কথা বলছো, তোমার সঙ্গে আগামী 3 দিন আমি কোনো কথা বলবো না। বাই। বলেই মায়া রাগে পেছন ফিরে হাঁটতে শুরু করলো। অন্তর কিছুক্ষণ হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপরে হঠাৎ তার বুকের ভেতর থেকে একটা অদ্ভুত অস্থিরতা উঠে এলো। সে পেছন থেকে চিৎকার করে বলল, অন্তর! রাগ করে চলে যাচ্ছ কেন?
আজকের রাতটা যদি আমার শেষ রাত হয় তাহলে কার সঙ্গে করবে এত রাগ? কথাটা বলে অন্তরও আর পেছনে তাকালো না, ধীর পায়ে সেখান থেকে চলে এলো। প্রথমে মায়া অন্তরের কথাটাকে রাগের মাথায় বলা একটা সাধারণ কথা ভেবেছিল, কিন্তু কয়েক পা যাওয়ার পরই সেই কথার অর্থ যেন তার হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। চোখের কোণে পানি জমে গেল। সে আচমকা পিছনে ফিরে দৌড়াতে শুরু করলো। চারপাশে তাকিয়ে অস্থির কণ্ঠে ডাকতে লাগলো, অন্তর, অন্তর কোথায় গেলে তুমি? কি বললে তুমি? এমন কথা কেন বললে? আজকে তোমার অবস্থা আমি খারাপ করে ফেলবো, সামনে এসো। কিন্তু ততক্ষণে অন্তর সেখানে নেই। সে চলে গেছে একটা উদ্দেশ্য নিয়েই, মায়ার বাবার সঙ্গে দেখা করতে। অন্যদিকে মায়া একের পর এক ফোন করতে লাগলো অন্তরকে। ফোন বেজেই যাচ্ছিল, কিন্তু অন্তর রাগ করে কোনো কল রিসিভ করছিল না। মায়ার বুকের ভিতরে অজানা আশঙ্কা জমতে লাগলো। সে জানতো না অন্তর কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে, শুধু জানতো আজকের দিনটা অন্যরকম। অন্তরের গাড়ি তখন দ্রুত ছুটে চলেছে সিটি হসপিটালের দিকে, যেখানে কর্মরত আছেন মায়ার বাবা শামসুল হক। হাসপাতালে পৌঁছে অন্তর রিসেপশনের সামনে গিয়ে বলল, ডাক্তার আদি রহমানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শামসুল হক আঙ্কেল আছেন? ওনার সঙ্গে আমার দেখা করার কথা। রিসেপশনের মেয়েটা একবার অন্তরের দিকে তাকিয়ে বেশ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে আপনি ডাক্তার আদির সঙ্গে দেখা করতে এসেছেন। শামসুল সাহেবের সঙ্গে দেখা করতে হলে ওই দিকে গিয়ে বসুন, একটু পরেই চলে আসবেন। মেয়েটার কথায় বার্তায় অন্তরের কেমন যেন অস্বস্তি হলো। তবুও আর কিছু না বলে সে চুপচাপ মেয়েটার দেখিয়ে দেওয়া জায়গায় গিয়ে বসে পড়ল। কয়েক মিনিট পর শামসুল হক সেখানে এসে দাঁড়ালেন। অন্তর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, আঙ্কেল, আপনি মায়াকে দিয়ে আমাকে আসতে বলেছিলেন, তাই চলে এসেছি। শামসুল হক মুখের স্বাভাবিক ভাব এনে বললেন, আচ্ছা আসো, এখানে এসব কথা বলা যাবে না। আমার স্যারের কেবিনে গিয়ে কথা বলি। স্যার এখন নেই, এ কোনো সমস্যা হবে না। তিনি অন্তরকে নিয়ে ডক্টরের কেবিনে ঢুকলেন। অন্তরকে সেখানে বসিয়ে রেখে বলল, তুমি বসো, আমি আসছি। কিছুক্ষণ পর শামসুল হক হাতে 2 কাপ কফি নিয়ে ফিরে এলেন। 1 কাপ অন্তরের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নাও। অন্তর ভদ্রতার খাতিরে কফির কাপটা হাতে নিল। ধীরে ধীরে কফিতে চুমুক দিতে লাগলো। শামসুল হক কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে থেকে অবশেষে বললেন, দেখো অন্তর, আমি সারা জীবন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। মধ্যবিত্ত জীবনের কষ্ট কি, অভাব কি, সেটা আমি খুব ভালো করেই জানি। নিজের জীবনে কত কিছু না পাওয়ার কষ্ট আমি সহ্য করেছি। তাই আমার একটা ইচ্ছা ছিল, আমার মেয়েকে এমন একটা পরিবারে বিয়ে দেব যেখানে তাকে কখনো অভাবের মুখোমুখি হতে হবে না। কোনো কোটিপতি বড় পরিবারের ছেলে হবে তার স্বামী। আমার মেয়ে রাজরানীর মতো জীবন কাটাবে, এটাই আমার স্বপ্ন। শামসুল হকের কথাগুলো শুনতে শুনতে অন্তরের বুকের ভেতরটা কেঁপে উঠল। চোখ দুটো বড় হয়ে গেল, হাতের আঙুলগুলো অজান্তেই শক্ত হয়ে এলো। তবুও সে নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল, আঙ্কেল, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। সবার ইচ্ছা থাকে তার মেয়েকে বড় কোনো ভালো পরিবারে বিয়ে দিতে, কিন্তু আমি আপনাকে একটা কথা দিচ্ছি, আমি কখনো মায়ের চোখে পানি আসতে দেব না। আমার ঘরে হয়তো বিলাসিতা থাকবে না, হয়তো সব কিছুই চাইলে কিনে দেওয়ার মতো ক্ষমতা থাকবে না, কিন্তু মায়ের ভালোবাসা, সম্মান আর সুখের কোনো কমতি আমি রাখবো না। আমার জীবনে যতটুকু সামর্থ্য আছে তার সবটুকু দিয়ে আমি মায়ের সব চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করব। মায়াকে কখনো মনে হতে দিব না যে সে ভুল মানুষকে ভালোবেসেছে। অন্তরের প্রতিটি কথা শামসুল হক শুনছিলেন, কিন্তু তার ভেতরে যেন আগুন জ্বলছিল। ছেলেটার আত্মবিশ্বাস, মায়ের প্রতি ভালোবাসা, সব কিছুই তার কাছে অসহ্য লাগছিল। মুহূর্তের জন্য তার মনে হচ্ছিল এই ছেলেটাকে এখান থেকে সরিয়ে দিতে পারলেই যেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু মুখে তার কিছুই প্রকাশ পেল না, শুধু কফির কাপটা টেবিলের উপরে রেখে ঠান্ডা চোখে অন্তরের দিকে তাকিয়ে রইলেন। অন্তর তখনও বুঝতে পারেনি সে যে মানুষটির সামনে বসে নিজের ভালোবাসার স্বপ্নের কথা বলছে, সেই মানুষটি মনেই তার বিরুদ্ধে ইতিমধ্যে অন্য এক খেলা শুরু হয়ে গেছে।
শামসুল হক কিছুক্ষণ অন্তরের দিকে তাকিয়ে থেকে ধীর গলায় বললেন, তা না হয় বিশ্বাস করলাম অন্তর, তারপরও মনের ভেতর অনেক প্রশ্ন থেকে যায়। কিন্তু মেয়ের সুখের দিকে তাকিয়ে তার ভালোবাসার বিরুদ্ধে যেতে পারলাম না। সময়ই বলে দেবে তুমি আমার মেয়েকে কতটা ভালো রাখতে পারবে। তবে একটা কথা মনে রেখো, আমার কাছে আমার মেয়ের সুখটাই সবার আগে। অন্তর গভীর একটা নিঃশ্বাস নিয়ে বলল, আঙ্কেল, টাকা দিয়ে দামি গাড়ি বাড়ি গয়না কিংবা দামি শাড়ি কেনা যায়, কিন্তু টাকা দিয়ে কখনো সত্যিকারের সুখ আর ভালোবাসা কেনা যায় না। আমি হয়তো আপনাকে কোটিপতি জীবনের নিশ্চয়তা দিতে পারবো না, কিন্তু এটুকু কথা দিতে পারি, মায়াকে আমি পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ করার চেষ্টা করব। একদিন আপনি নিজেই আমাদের সুখ দেখে গর্ব করবেন। অন্তরের কথাগুলো শুনে শামসুল হকের মুখে সামান্য হাসি ফুটে উঠলেও মনে মনে সে বিষাক্ত বিদ্রুপে বলল, হারামজাদা, টাকা নিয়ে সুখ আর ভালোবাসা কেনা যায় না। শুধু তোদের মতো বোকাদের এই কথা বিশ্বাস করানো যায়। টাকাই যখন সবকিছু, মানি সেকেন্ড গড। তার চোখের গভীরে তখন এমন এক অন্ধকার নেমে এসেছে যার কিছুই আঁচ করতে পারছিল না অন্তর। কথার বার্তার এক পর্যায়ে হঠাৎ অন্তরের চোখ ভারী হয়ে এলো। সে কয়েকবার চোখ মেলে সামনে তাকানোর চেষ্টা করলো, কিন্তু শরীর যেন আর সাড়া দিচ্ছে না। মাথাটা ধীরে ধীরে ঝিমিয়ে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই সে গভীর অচেতনতার মধ্যে তলিয়ে গেল। শামসুল হক নিশ্চিত হয়ে চারপাশে তাকিয়ে পকেট থেকে ফোন বের করলেন। ওপাশে ফোন ধরতেই নিচু গলায় বললেন, আদি স্যার, অন্তর ছেলেটা অচেতন হয়ে গেছে। আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে। এখন কি করতে হবে? ওপাশ থেকে আদি রহমানের ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, লোকজন আমি পাঠিয়ে দিয়েছি। আপনি আমার কেবিন থেকে বের হয়ে সরাসরি চলে যান, বাকিটা ওরা সামলে নেবে। আর বাড়িতে গিয়ে মায়াকে আমি যেভাবে বলেছি সেভাবেই বলবেন। এমনভাবে পরিস্থিতিটা সামলাবেন যাতে মেয়েটার যেন মনে কোনো সন্দেহ না জাগে। শামসুল হকের ঠোঁটের কোণে এবারে স্পষ্ট এক অশুভ হাসি ফুটে উঠল। অবশ্যই আদি স্যার, আপনি যেভাবে বলেছেন সবকিছু সেভাবেই হবে। মায়াকে আমি এমনভাবে আবেগের মধ্যে রাখবো যে সে বুঝতেই পারবে না এখানে আসলে কি ঘটেছে। ফোনটা কেটে দিয়ে শামসুল হক একবার অচেতন অন্তরের দিকে তাকালেন, তারপর নিঃশব্দে কেবিন থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর আদি রহমানের পাঠানো দুজন লোক কেবিনে ঢুকল। তারা অচেতন অন্তরকে সেখান থেকে নিয়ে গেল। রাতের অন্ধকারে তাকে একটি আবাসিক হোটেলে পৌঁছে দেওয়া হলো। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আদি রহমান। তার চোখে তখন ভালোবাসার কোনো কোমলতা নেই, ছিল অধিকারবোধ, ঈর্ষা আর এক ভয়ঙ্কর পরিকল্পনার ছায়া। অন্তরকে একটি কক্ষে শুইয়ে দেওয়ার পর আদি রহমান তার লোকজনকে প্রয়োজনীয় নির্দেশ দিল। এরপরে কিছুক্ষণের মধ্যে সেখানে এলো প্রিয়াঙ্কা নামের এক তরুণী। আদি রহমান তাকে এক পাশে নিয়ে নিচু গলায় বলল, মিস প্রিয়াঙ্কা, কাল সকালে একটা মেয়ে এখানে আসবে। তাকে এমন একটা পরিস্থিতি দেখাতে হবে যাতে সে ভুল বুঝতে বাধ্য হয়। তার মনে হতে হবে এই ছেলেটা টাকার বিনিময়ে এখানে এসেছে এবং তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আমি চাই ওই মেয়েটার বিশ্বাস একেবারে ভেঙে যাক। প্রিয়াঙ্কা ঠান্ডা হাসি দিয়ে বলল, ডাক্তার সাহেব, আপনার কাছ থেকে পারিশ্রমিক নিয়েছি। কাজটা এমনভাবেই করব যাতে ওই মেয়ের এই ছেলের প্রতি সকল বিশ্বাস ভেঙে তছনছ হয়ে যাবে। মেয়েটার সাথে ছেলেটার যেই সম্পর্কই থাকুক না কেন, এটা এমনভাবে ভাঙবে যেন সুপারগুলো দিয়েও জোড়া লাগানো সম্ভব হবে না। আদি রহমান সন্তুষ্টির হাসি দিল। তারপরে অন্তরের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য নীরব রইল। তার পরিকল্পনার পরবর্তী ধাপ যেন ইতিমধ্যেই তার চোখের সামনে পরিষ্কার। তারপর ডক্টর আব্দুর রহমান নিজের পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে অন্তরের শরীরে পুশ করে দিয়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে রাত তখন প্রায় 8টা পেরিয়ে 9টার কাছাকাছি। মায়ার হাতে থাকা ফোনে বারবার একই চেষ্টা, অন্তরকে কল করা, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ। একবার, দুবার, 10 বার, মায়া যেন গুনতেই পারছিল না। প্রতিবার ফোন কেটে যাওয়ার পর তার বুকের ভেতরটা আরও ভারী হয়ে উঠছিল। ঠিক তখনই শামসুল হক বাড়িতে ফিরলেন। মায়াকে দেখেই স্বাভাবিক ভঙ্গিতে বললেন, কিরে মা, আমি তো বলেছিলাম অন্তরকে আমার সঙ্গে দেখা করতে, সে দেখা করলো না কেন?
আমার কথাগুলো কি তার কাছে কোনো গুরুত্বই পেল না? বাবার কথা শুনে মায়ের বুকের ভিতরটা যেন হঠাৎ থেমে গেল, চোখ বড় বড় হয়ে গেল, শরীরের প্রতিটি লোম কেঁপে উঠল। সে অবিশ্বাসের চোখে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি অন্তরকে বলেছি, সে নিজেই বলেছিল আজ তোমার সঙ্গে দেখা করতে আসবে। বরং তোমার সঙ্গে দেখা করার জন্য সে সকাল থেকেই অস্থির হয়েছিল। শামসুল হক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি 5টার মধ্যে কাজ শেষ করে প্রায় 2-3 ঘন্টা অপেক্ষা করেছি, কিন্তু তার কোনো খবরই নেই। বুঝি না তোমরা কেমন ভালোবাসো, নাকি অন্তর তোমার সঙ্গে শুধু সময় কাটাচ্ছে। ভুল করে ভুল মানুষের পাল্লায় পড়িস না মা, আমি চাই না পরে তোর জীবনটা নষ্ট হোক। কথাগুলো মায়ের কানে যেন একের পর এক বিস্ফোরণের মতো আঘাত করল। সে কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, তারপর নিজের মনেই কাঁপা কণ্ঠে বলল, অন্তর, তুমি তুমি এটা কি করলে? আমার সঙ্গে রাগ করে সত্যি বাবার সঙ্গে দেখা করতে গেলে না? এতদিন ধরে আমরা যে স্বপ্ন দেখেছি আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছিল, তুমি তুমি এমন কেন করলে? আর ফোনটাও বন্ধ করে রেখেছো কেন? তার বুকের ভিতরে অজানা এক আশঙ্কা ধীরে ধীরে ঝড়ের মতো ছড়িয়ে পড়তে লাগলো। সে আবার অন্তরকে ফোন করলো, একই উত্তর, ফোন বন্ধ। অবশেষে কাপা হাতে অন্তরের বন্ধু শুভকে ফোন দিল। শুভ ফোন ধরতেই মায়া প্রায় ছুটে আসা কণ্ঠে বলল, শুভ ভাইয়া, অন্তর কোথায়? তোমরা কি জানো সে আমার ফোন রিসিভই করছে না। সারাদিন আমার উপর রাগ করেছিল, আর এখন বারবার ফোন করছি, ফোন বন্ধ বলছে। আমি বুঝতে পারছি না ও কোথায়। মায়ার কণ্ঠের আতঙ্ক শুনে শুভও চমকে গেল। সে দ্রুত বলল, আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি এখনই অন্তরকে ফোন করে দেখি। আমার ফোনও যদি বন্ধ পায় তাহলে সরাসরি ওর বাসায় যাব, ওকে পেলে তোকে ফোন দিয়ে কথা বলিয়ে দেব। শুভর কথায় মায়া সামান্য আশ্বস্ত হওয়ার চেষ্টা করল, কিন্তু তার মনের ভেতরের ঝড় আর থামল না। অজানা এক ভয় তাকে ক্রমেই গ্রাস করতে লাগলো। সে জানতো না অন্তর কোথায়, জানতো না কেন তার ফোন বন্ধ, জানতো না কয়েক ঘন্টা আগেও যে মানুষটা তার সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখছিল সে এখন এমন এক ষড়যন্ত্রের কেন্দ্রে আটকে গেছে যার খবর পৃথিবীর আর কেউ জানে না। আর সেই রাতের অন্ধকারে মায়ার প্রতিটি অস্থির ফোন কলের সঙ্গে সঙ্গে অন্তরের জীবনের উপর নেমে আসছিল আরও গভীর বিপদ। সারাটা রাত মায়ার কেটেছিল এক অসহনীয় অস্থিরতার মধ্যে। চোখের পাতা এক মুহূর্তের জন্য বন্ধ করতে পারছিল না। কখনো অন্তরের নাম্বারে কল দিচ্ছে, কখনো ফোনটা বুকের কাছে চেপে ধরে বসে থাকছে, আবার কখনো জানালার দিকে তাকিয়ে নিঃশব্দে ফিসফিস করে বলছে, অন্তর, তুমি কোথায়? রাত গভীর হওয়ার কিছুক্ষণ পর শুভ ফোন করে জানল, মায়া, অন্তরের বাসায় তালা মারা। আশপাশের সবার কাছেও জিজ্ঞেস করেছি, সবাই বলছে ও সকালে বের হয়েছে, কিন্তু এখনও বাড়িতে ফেরেনি। কথাটা বলে শুভ ফোন রেখে দিল। কিন্তু মায়ার বুকের ভেতরে যেন নতুন করে ঝড় শুরু হলো। অন্তর কোথায়? কেন ফিরছে না? কেন ফোন বন্ধ? একের পর এক প্রশ্ন তার মাথার ভিতরে ঘুরপাক খেতে লাগলো। সারা রাত বিছানায় বসে কখনো উঠে কখনো আবার জানালার পাশে দাঁড়িয়ে কেটেছে তার সময়। ভোরের আলো ফুটে ওঠার আগ পর্যন্ত 1 মিনিটের জন্য সে চোখের পাতা বন্ধ করতে পারেনি। সকালের দিকে হঠাৎ তার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো, মিস মায়া, আপনার অন্তর কোথায় জানতে চাইলে কাউকে কিছু না বলে চুপচাপ এই ঠিকানায় চলে আসুন। যত দ্রুত সম্ভব আসবেন, দেরি হলে তার আসল রূপ দেখতে পারবেন না। মেসেজটা পড়ে মায়ের বুকের ভেতরটা ধক করে উঠল, পুরো শরীর কেঁপে উঠল, হাত পা ঠান্ডা হয়ে গেল। চোখের সামনে শুধু একটি কথাই ঘুরতে লাগলো, তার আসল রূপ মানেটা কি? এক মুহূর্ত দেরি করলো না মায়া, কাউকে কিছু না জানিয়ে মেসেজে দেওয়ার ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গাড়ি যত সামনে এগোচ্ছিল তার বুকের ধুকপুকানি ততই বাড়ছিল। মনে হচ্ছিল প্রতিটি মুহূর্ত যেন তাকে কোনো অজানা সত্যের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ঠিকানায় পৌঁছে মায়া দেখল সেটি একটি আবাসিক হোটেল। হোটেলের নাম দেখেই তার বুকের ভিতরটা আবার ধুকধুক করে উঠল।
ঠিক তখনই সেই নাম্বার থেকে আবার একটা মেসেজ এলো। হোটেলের 319 নম্বর কক্ষে চলে যান। দরজার বাম পাশে একটা চাবি রাখা আছে। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেই অন্তরকে দেখতে পেয়ে যাবেন। মায়ার হাত কাঁপছিল, তবুও সে মেসেজ অনুযায়ী হোটেলের 319 নম্বর কক্ষের সামনে এসে দাঁড়ালো। আশ্চর্যজনকভাবে দরজার বাম পাশেই সত্যিই একটি চাবি রাখা ছিল। কাপা হাতে চাবিটা তুলে নিল মায়া। তারপরে ধীরে ধীরে তালায় চাবি ঘুরিয়ে দরজা খুলল। দরজা খোলার পর ভেতরের দৃশ্যটা দেখেই মায়ের পৃথিবী যেন মুহূর্তের মধ্যে থেমে গেল। তার চোখ কপালে উঠে গেল, নিঃশ্বাস আটকে গেল বুকের ভেতর। শরীরের সমস্ত শক্তি যেন কেউ এক মুহূর্তে শুষে নিল। সামনেই বিছানার উপরে অন্তর অচেতন অবস্থায় শুয়ে আছে, তার পাশে একটি অচেনা মেয়ে। দুজনের শরীরের বেশিরভাগ অংশ চাদরে ঢাকা। দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গেই মায়ের বুকের ভেতরে যেন প্রচণ্ড শব্দে কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। তার ঠোঁট কাঁপল, তারপরে বুক ফাটা এক চিৎকার বেরিয়ে এলো। অন্তর! মায়ের সেই চিৎকারে পুরো ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল। বিছানায় থাকা মেয়েটির ঘুমও ভেঙে গেল। প্রিয়াঙ্কা চোখ মেলে হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, এই তুমি কে? কিছু না বলে এই রুমে ঢুকলে কিভাবে? আর এখানে এসেছই বা কেন? মায়া যেন তার কথা শুনতেই পেল না। তার চোখ শুধু অন্তরের দিকে স্থির হয়ে আছে। আবারও কাপা গলায় চিৎকার করে উঠল, অন্তর! অন্তর! এবার অন্তরের চোখ ধীরে ধীরে খুলে গেল। ঘুম আর অচেতনতার ঘোরে সে প্রথমে কিছুই বুঝতে পারছিল না। অস্পষ্ট চোখে চারপাশে তাকিয়ে হঠাৎ মায়াকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখল। মায়া! অন্তরের কণ্ঠে ছিল নিখাত বিস্ময়। ঠিক সেই মুহূর্তে মায়ার ফোনে আবার একটি মেসেজ এসে পৌঁছালো। মিস মায়া, এটাই অন্তরের আসল মুখোশ। সে মাঝে মধ্যেই এইখানে আসে এই মেয়েটাকে নিয়ে। মেসেজটা পড়ে মায়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। সে আর নিজেকে সামলাতে পারল না, বলল, অন্তর, তুমি এমনটা কেন করলে? তার কণ্ঠ কেঁপে উঠল। আমি কি অপরাধ করেছি, কি পাপ করেছি? আজ 11 বছর ধরে আমরা একে অপরকে ভালোবাসি। সেই ছোটবেলা থেকে এত বছরের ভালোবাসার পর তুমি তুমি আমাকে এত বড় ধোঁকা দিলে। তুমি কেন আমার বাবার সঙ্গে দেখা করতে গেলে না? অন্তর তখন ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছিল। চারপাশের পরিস্থিতি বুঝতে গিয়ে তার চোখ হঠাৎ নিজের শরীরের দিকে গেল। সে বুঝতে পারল সে হোটেলের একটি কক্ষে রয়েছে এবং তার পরনে কোনো পোশাক নেই। মুহূর্তের মধ্যে আতঙ্কে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত পাশে পড়ে থাকা কাপড়টা নিয়ে নিজের শরীর ঢেকে ফেলল আর বলল, মায়া, বিশ্বাস করো, আমি জানি না আমি এখানে কিভাবে এসেছি। সত্যি বলছি মায়া, আমি কালকে... মায়া হাত তুলে তাকে থামিয়ে দিল। বাস অন্তর, আর কিচ্ছু বলতে হবে না। তার কণ্ঠে ছিল কান্না, অভিমান আর ভেঙে যাওয়া বিশ্বাসের অসহ্য ভার। আমি বুঝেছি, চোর কখনো চুরি করে এসে বলে না যে সে চুরি করেছে। তুমিও এখন সেটাই বলবে। যদি তোমার এত শারীরিক চাহিদা থাকতো আমাকে বলতে। আমি তো তোমাকে ভালোবাসি, তোমার কাছে নিজেকে সমর্পণ করে দিতাম। তোমার কাছে নিজেকে সঁপে দিতে আমার কোনো আপত্তি থাকতো না। কিন্তু তুমি আমাকে না জানিয়ে অন্য কারো কাছে গেলে কেন? মায়া! অন্তর এবার মরিয়া হয়ে উঠল আর বলল, তুমি আমাকে বিশ্বাস করো, আমি জানি না এখানে কিভাবে এলাম। আমাকে ভয়ানকভাবে ফাঁসানো হয়েছে। আমি কাল হাসপাতালে গিয়েছিলাম। তারপর আমার আর কিছু মনে নেই। আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না। অন্তর এক নাগাড়ে বলতে শুরু করলো, আমাকে ফাঁসানো হয়েছে মায়া। আমি তোমাকে ধোঁকা দেইনি। আমি কখনোই তোমাকে ধোঁকা দিতে পারি না। কিন্তু মায়ার কান যেন তখন কোনো কথা গ্রহণ করার অবস্থায় ছিল না। তার শরীর রাগে, অপমানে আর কষ্টে কাঁপছিল। মনে হচ্ছিল এত বছরের ভালোবাসা কেউ এক মুহূর্তে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।
যে মানুষটাকে সে নিজের জীবন, নিজের নিঃশ্বাস, নিজের পৃথিবী মনে করত, সেই মানুষটাকেই আজ এক এমন অবস্থায় দেখতে হচ্ছে যে দৃশ্য তার হৃদয়কে প্রতিটি মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তবুও সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা ছিল অন্য কোথাও। মায়া অন্তরকে ঘৃণা করতে চাইছিল, কিন্তু পারছিল না, কারণ তার রাগের নিচে, অভিমানের নিচে, অপমানের নিচে এখনও সেই 11 বছরের ভালোবাসাটা জীবন্ত ছিল। সেই ভালোবাসাই তাকে ভেতর থেকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। আর অন্তর, সে অসহায় চোখে শুধু মায়ার দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল পৃথিবীর সামনে সে যতটা নির্দোষী হোক, মায়ার চোখে যদি সে অপরাধী হয়ে যায়, তাহলে তার কাছে সেই মুহূর্তে আর কোনো সত্যের মূল্যই নেই। মায়া কাঁদতে কাঁদতে অন্তরের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি অন্তর, আজকের পর তুমি আর কোনোদিন আমার সামনে এসো না। আমার পক্ষে তোমাকে ঘৃণা করা সম্ভব নয়। তুমি যদি আবার আমার সামনে আসো, তাহলে তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আমি আত্মহত্যা করব তখন। তাই প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। কথাটা শুনে শরীর তত্তর করে কেঁপে ওঠে অন্তরের। শরীরটা প্রতিটা অঙ্গ যেন জানতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কাঁপা কণ্ঠে বলল, মায়া, তুমি তুমি এমনটা করিও না। আমি কথা দিচ্ছি আমি তোমার সামনে আসবো না। তারপরও তুমি নিজের এক বিন্দু পরিমাণে ক্ষতি করিও না। কথাগুলো বলতে বলতে মায়ার গলা ভারী হয়ে এলো, চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছিল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। পেছন ফিরে হাঁটতে শুরু করলো, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন তার জন্য শাস্তি হয়ে উঠল। যতটা দূরে অন্তরকে ফেলে এগিয়ে যাচ্ছিল, ততই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল। মনে হচ্ছিল সে শুধু অন্তরকে পিছনে ফেলে যাচ্ছে না, নিজের হৃদয়ের একটা অংশ সেখানেই ছিঁড়ে ফেলে যাচ্ছে। অন্তর অসহায়ের মতো তার পেছনে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, মায়া, আমি কোনো অপরাধ করিনি, বিশ্বাস করো আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে। আজ তুমি আমাকে ভুল বুঝে এভাবে ফেলে যাচ্ছ, কিন্তু যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন আমাকে খুঁজে পাবে না। সেদিন হয়তো তুমি কাঁদবে, সেদিন হয়তো বুঝবে তুমি যাকে আজ অপরাধী ভেবেছ সে তোমাকে শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবেসেছিল। সেদিন আর বলতে পারবে না তুমি অন্তরের বুকের মায়া। কিন্তু মায়া আর ফিরে তাকালো না। দরজার উপাশে মিলিয়ে গেল তার ছায়াটুকুও। অন্তর কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তারপরে হঠাৎ তার সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেল। ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল সে। 2 হাতে নিজের বুক চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। হে আল্লাহ, আমি কি অপরাধ করেছি? সারা জীবন তো শুধু হারিয়েই গেলাম। ছোটবেলায় বাবা মাকে কেড়ে নিলে, যে চাচা আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছিলেন তাকেও কেড়ে নিলে। তারপর মায়াকে ভালোবেসে তাকে ঘিরে নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখছিলাম। এত বছর ধরে যার ভালোবাসা বুকে নিয়ে বেঁচেছিলাম, আজ তাকেও আমার কাছ থেকে কেড়ে নিলে। তাহলে আমার জীবনে আর কি অবশিষ্ট রইল? আমাকে কেন নিয়ে গেলে না? আমাকে কেন রেখে দিলে স্বার্থপর দুনিয়াতে? তার কণ্ঠ ধীরে ধীরে কান্নায় ডুবে গেল। আমি শুধু সত্যিটা প্রমাণ করতে চাই মায়া, আমি নির্দোষ। তুমি শুধু একবার আমার কথা বিশ্বাস করো, শুধু একবার। পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়াঙ্কা এতক্ষণ নিঃশব্দে সব কিছু দেখছিল। অন্তরের কান্না দেখে তার নিজের চোখও ভিজে উঠল। বুকের ভেতরে একটা অপরাধবোধ ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করলো। সে মনে মনে বলল, আমি কি টাকার লোভে খুব বড় একটা ভুল করে ফেললাম? এরা তো সত্যি একে অপরকে অসম্ভব ভালোবাসে। আমি কিসের মধ্যে জড়িয়ে পড়লাম? প্রিয়াঙ্কা দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। ঠিক তখনই অন্তরের কণ্ঠ পেছন থেকে ভেসে এলো। এই মেয়ে, দাঁড়াও। প্রিয়াঙ্কা থেমে গেল। অন্তর চোখের পানি মুছে তার দিকে তাকালো। কণ্ঠে তখন অসহায়তা আর অভিমানের মিশ্রণ। তুমি কে? কেন এখানে এসেছো? আমি জানি না, জানতেও চাই না, কিন্তু আজ তোমার উপস্থিতির কারণে আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে হারালাম। আমি আমার মায়া ছাড়া কখনো কোনো নারীর দিকে সেই চোখে তাকাইনি। তুমি জানো না তুমি আজ আমাদের জীবনে কি ভেঙে দিলে।
প্রিয়াঙ্কা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অন্তর ধীরে বলল, হয়তো আজ তুমি টাকার বিনিময়ে একটা অভিনয় করেছো, কিন্তু মনে রেখো, মিথ্যার উপর দাঁড়ানো কোনো কাজের ফল ভালো হয় না। একদিন না একদিন সত্যিটা সামনে আসবেই। এই পাপের ফল তোমাকে ভোগ করতেই হবে। প্রিয়াঙ্কা কোনো উত্তর দিল না, নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। করিডোরে এসে তার চোখের পানি আর আটকে থাকলো না। মনে মনে বলল, টাকার জন্য আজ যে পাপের অংশ হলাম, তার ফল হয়তো আজ না হোক কাল আমাকে পেতেই হবে। অন্যদিকে মায়া যখন বাড়িতে ফিরল, দরজার সামনে বাবাকে দেখে আর নিজেকে সামলাতে পারল না। পৃথিবীতে অন্তরের পর যদি কাউকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, তিনি তার বাবা শামসুল হক। মায়া দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বাবা, অন্তর আমাকে ধোঁকা দিয়েছে, আমার বিশ্বাসকে তছনছ করে দিয়েছে, আমার ভালোবাসার অমর্যাদা করেছে। বাবা, আমি ভুল মানুষকে ভালোবেসেছি, আমি এত বড় ভুল কিভাবে করলাম? শামসুল হক মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন, কিন্তু মেয়ের মাথা নিচু থাকায় তার মুখের কোণে ফুটে উঠল এক অদৃশ্য শয়তানি হাসি। মনে মনে বললেন, আদি স্যার আপনার পরিকল্পনা প্রত্যাশার চেয়েও ভালো কাজ করেছে। সাপও মরল, লাঠিও ভাঙল না। তারপরে মায়ার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে বললেন, মানুষ মাত্রই ভুল করে মা। তুই ভুল মানুষের পাল্লায় পড়েছিলি, সময় থাকতে সেটা বুঝতে পেরেছিস, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। এখন আর কিছু ভাবিস না, তুই ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। মায়া কোনো কথা বলল না, চোখের পানি মুছতে মুছতে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বিছানায় মুখ গুজে দিয়ে আবার কান্নায় ভেঙে পড়ল সে। এত বছরের স্মৃতি একসঙ্গে তার সামনে ভেসে উঠতে লাগলো। স্কুলের সেই দিনগুলো, অন্তরের লাজুক হাসি, একে অপরের হার্টবিট শোনা, একই কলেজে ভর্তি হওয়া, পুকুর পাড়ে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখা, সব কিছু যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে গেছে। এদিকে শামসুল হক বাড়ির বাইরে এসে সঙ্গে সঙ্গে আদি রহমানকে ফোন করলেন। ফোন ধরতেই শামসুল হক নিচু গলায় বললেন, আদি স্যার আপনার পরিকল্পনা পুরোপুরি সফল হয়েছে। মায়া আর অন্তরের সম্পর্ক ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মায়া নিজেই কাঁদতে কাঁদতে আমাকে বলেছে অন্তর থেকে ধোঁকা দিয়েছে। ওপাশ থেকে আদি রহমানের অট্ট হাসি ভেসে এলো আর বলল, আমি জানতাম আঙ্কেল, এবার কাজটা আরো নিখুঁত করতে হবে। মায়ার যেন অন্তরের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ না থাকে। তার ফোনটা আপনার নিয়ন্ত্রণে নিয়ে নিন, প্রয়োজনে নতুন সিম দিন, আর আগামী কয়েক মাসের জন্য তাকে এমন কোথাও পাঠিয়ে দিন যেখানে অন্তর চাইলেও সহজে তার সঙ্গে যোগাযোগ করতে না পারে। শামসুল হক কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, অবশ্যই আজকের মধ্যেই ব্যবস্থা করছি। মায়াকে তার নানার বাড়িতে পাঠিয়ে দেব, অন্তত 6 মাস সেখানে থাকবে। ফোন কেটে দিলেন তিনি। অন্যদিকে আদি রহমান ফোনটা নামিয়ে মৃদু হেসে মনে মনে বলল, এই কয়েক মাসই যথেষ্ট। মায়া আর অন্তরের মাঝখানে দূরত্ব যত বাড়বে, ততই আমার পথের কাঁটা দুর্বল হবে। ভবিষ্যতের জন্য আমি আর কোনো বাধা রেখে দিতে চাই না। সন্ধ্যার দিকে শামসুল হক একটি নতুন সিম নিয়ে মায়ার ঘরে ঢুকলেন। মায়া তখনও বালিশে মুখ গুজে নিঃশব্দে কাঁদছিল। বাবাকে দেখে চোখ মুছে উঠে বসল। শামসুল হক মোবাইলটা তার হাতে দিয়ে বললেন, মা, তোকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। তুই ছাড়া আমার পৃথিবীতে আর কে আছে বল? তাই কিছুদিনের জন্য তোকে তোর বড় মামার বাড়িতে পাঠিয়ে দিতে চাই। তোর মাও সঙ্গে যাবে। একটু পরিবেশ বদলালে হয়তো মনটা হালকা হবে। কয়েকটা দিন সেখানে থাকবি, তারপর ফিরে আসবি। মায়া কোনো উত্তর দিল না, শুধু মোবাইলটা শক্ত করে হাতে ধরে বসে রইল। তার চোখের সামনে তখনও একই মুখ, অন্তর, আর তার হৃদয়ের গভীরে সমস্ত অভিমান আর ভাঙা বিশ্বাসের নিচে সেই মানুষটার জন্য ভালোবাসাটা এখনও নিঃশব্দে বেঁচেছিল। অন্যদিকে অন্তর তখন রীতিমতো ভেঙে চুরমার হয়ে গেছে। ঘরের ফ্লোরে নিথর হয়ে পড়ে আছে সে। কয়েক ঘন্টার মধ্যে তার চোখের পানি যেন শুকানোর নামই নিচ্ছে না। যে পৃথিবীটা এত দিন মায়াকে ঘিরে সুন্দর মনে হতো, সেই পৃথিবীটাই আজ তার কাছে অচেনা, অন্ধকার আর অর্থহীন হয়ে গেছে।
বারবার চোখ বন্ধ করলেই সামনে ভেসে উঠছে মায়ার সেই কান্না ভেজা মুখ, সেই অবিশ্বাসী চোখ আর শেষ কথাগুলো। সেই রাতেই শামসুল হক মায়া ও তার মাকে গাড়িতে তুলে দিলেন। গাড়ি ছাড়ার আগে মেয়ের দিকে তাকিয়ে করুণ গলায় বললেন, একটা বাবা হয়ে তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি মা, অন্তরের সঙ্গে আর কোনো যোগাযোগ করিস না। তুই যত ওর সঙ্গে যোগাযোগ রাখবি ততই ভেঙে পড়বি। আর তোকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমি তোর বাবা হয়ে নিজেও ভেঙে পড়ব। যদি সত্যি বাবাকে ভালোবাসিস তাহলে আমার কথাটাকে গুরুত্ব দিবি, আমার সম্মানটুকু রাখবি। মায়ার চোখ আবারও অশ্রুতেই ভরে গেল। সে বাবার দিকে তাকিয়ে হু হু করে কেঁদে বলল, কথা দিচ্ছি বাবা, আমি আর কখনো অন্তরের সঙ্গে যোগাযোগ করব না। তোমার কথার কিংবা তোমার সম্মানের সামান্যতম অসম্মানও হতে দেব না। গাড়ি ধীরে ধীরে অন্ধকার রাস্তায় এগিয়ে গেল। মায়া জানালার পাশে বসে নির্বাক চোখে পিছনের বাড়িটার দিকে তাকিয়ে রইল। সে জানতো না নিজের বিশ্বাস আর ভালোবাসার বিরুদ্ধে যে সিদ্ধান্তটা সে নিচ্ছে তার পেছনে কত বড় এক ষড়যন্ত্র লুকিয়ে আছে। অজান্তেই মায়ের ভালোবাসা হার মানল কিছু মানুষের সাজানো মিথ্যার কাছে, আর পেছনে পড়ে রইল অন্তরের ক্ষত বিক্ষত হৃদয়। এইভাবেই কেটে গেল 2 দিন। এই 2 দিনে অন্তর যেন নিজের অস্তিত্বটাই ভুলে গেছে। ঠিকমতো কোনো খাবার মুখে তোলেনি, চোখের পাতায় ঘুম নামেনি। কখনো মেঝেতে বসে থাকে, কখনো দেয়ালে হেলান দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরপর নিজের বুকের উপরে হাত রেখে অসহায় কণ্ঠে শুধু একটাই কথা বলে, মায়া, তুমি আমাকে বিশ্বাস করলে না কেন? তুমি তোমার অন্তরকে বিশ্বাস করলে না? এত বছরের ভালোবাসার উপরও বিশ্বাস রাখতে পারলে না? আমি কোনো অপরাধ করিনি মায়া, আমাকে ফাঁসানো হয়েছে। তার কণ্ঠের প্রতিটা শব্দ যেন শূন্য ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে আবার তার কাছেই ফিরে আসে। অন্যদিকে ভার্সিটিতে 2 দিন ধরে অন্তর মায়ার অনুপস্থিতি সবার মনে প্রশ্নের জন্ম দিয়েছে। শুভ, আজাদ, রাফি এবং মায়ার 3 বান্ধবী মিনু, আনিকা ও সাথী কেউই বিষয়টা বুঝতে পারছিল না। আনিকা অবাক চোখে বলল, রাফি ভাইয়া, এটা তো কখনো হয়নি। 2 জন মানুষ একসঙ্গে ভার্সিটিতে আসা বন্ধ করে দিয়েছে, অথচ তাদের বিয়ের কথাও ঠিক হয়ে গিয়েছিল। তাহলে আমাদের না জানিয়ে কি তারা গোপনে কিছু করেছে? শুভ মাথা নেড়ে বলল, না নিকা, ব্যাপারটা তেমন মনে হচ্ছে না। 2 দিন আগে রাতে মায়া আমাকে ফোন করে বলেছিল অন্তর নাকি তার বাবার সঙ্গে দেখা করতে চায়নি, কিন্তু এরপর থেকে অন্তরের মোবাইল বন্ধ। রাফি সঙ্গে সঙ্গে চমকে উঠল। কি বলছিস তুই? এরপর তুই ওদের সঙ্গে যোগাযোগ করেছিস? সেদিন পারিনি, শুভ বলল, তবে গতকাল রাতে অন্তরকে কয়েকবার ফোন করেছিলাম, প্রতিবারই ফোন বন্ধ। কথাগুলো শুনে সাথীর মুখ গম্ভীর হয়ে গেল। সে ধীরে বলল, ভাইয়া, আমার কেন জানি পুরো ব্যাপারটা রহস্যজনক লাগছে। মায়ার বাবা তো আগে থেকেই চেয়েছিলেন মায়াকে কোনো বড় পরিবারে ধনী ঘরে বিয়ে দিতে। অন্তরের সঙ্গে সম্পর্কটা তিনি মেনে নিয়েছেন। এটা আমার কাছে শুরু থেকেই কেমন যেন অস্বাভাবিক লাগছিল। আজাদ আর এক মুহূর্তও দেরি করল না। দোস্ত চল, আমরা অন্তরের বাড়িতে যাই। আসল ঘটনা কি সেটা অন্তরের কাছ থেকেই জানতে হবে। যদিও বাড়িতে থাকে তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই 6 জন অন্তরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর তারা অন্তরের বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা অস্বাভাবিক নীরব। দরজার কাছে পৌঁছে তারা দেখল মূল দরজাটা খোলাই রয়েছে। একে অপরের মুখের দিকে তাকিয়ে দ্রুত ভিতরে ঢুকে পড়ল। ঘরের ভেতরের দৃশ্য দেখে সবার চোখ কপালে উঠে গেল। অন্তর মেঝের উপরেই বসে আছে। চেহারা কেমন বিবর্ণ, চোখ দুটো লাল আর ফোলা, মুখে কয়েকদিনের অনাহার আর নির্ঘুম রাতের স্পষ্ট ছাপ। তাকে দেখে মনে হচ্ছিল মাত্র 2 দিনেই যেন মানুষটা কয়েক বছর বুড়িয়ে গেছে। শুভ ছুটে গিয়ে তাকে ধরে বলল, দোস্ত, তোর কি হয়েছে? তুই এমন হয়ে গেছিস কেন? তোকে দেখে মনে হচ্ছে 2 দিন ধরে ঠিক মতো কিছু খাসনি। তোর অবস্থা ভালো না, তোকে হাসপাতালে নিয়ে যেতে হবে। অন্তর ধীরে ধীরে চোখ তুলে তাকালো।
ঝাপসা দৃষ্টিতে সে একে একে শুভ, আজাদ, রাফি, মিনু, আনিকা আর সাথীকে দেখতে পেল। পরক্ষণেই সে শুভকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে বলল, দোস্ত, আমার সব শেষ হয়ে গেছে। আমি আবারও আমার মায়াকে হারিয়ে ফেলেছি। আমার মায়া আমাকে বিশ্বাস করলো না রে। আমি ওকে কত ভালোবাসি, সেটা কিভাবে বোঝাবো? আমি কোনো অপরাধ করিনি, আমাকে ফাঁসানো হয়েছে।